শুভ সন্ধ্যা সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মেহেদী ধ্রুব, প্রভাষক, বাংলা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা, ৩৬তম বিশেষ শিক্ষা ক্যাডারের একজন সদস্য। আপনারা সবাই কেমন আছেন? আজকে খুবই আনন্দের দিন। আজকে আমাদের আনন্দের এই অর্থে অনেক দিন পরে আমাদের বাংলাদেশের একটি আনন্দের উপলক্ষ আমরা পেলাম। সেটি হচ্ছে আমাদের নারী ফুটবল টিম, আমাদের সাব যে নারী চ্যাম্পিয়নশিপ যেটি ছিল ফুটবলের, সেটিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। তো সেই কারণে আপনি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং স্পেশালি অভিনন্দন জানাচ্ছি আজকের এই ক্লাসে আপনারা যারা ফিমেল যারা ইউজার যারা আছেন, আমার স্নেহের, আমার ভালোবাসার যে যারা আছেন শিক্ষার্থী, সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং একই সঙ্গে সেই নারীদের পাশে যেসব পুরুষ ছিলেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং সেই আনন্দের উপলক্ষ নিয়ে আজকে আমাদের ক্লাসটা শুরু করছি। আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করি, একটু বলবেন প্লিজ। আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, শোনা যাচ্ছে কিনা? ওয়াইফাই নাই কিন্তু আমার মোবাইলে। কীভাবে স্ক্যান করবো? তো সবাই শুনতে পাচ্ছেন কি না? আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ টপিক, হ্যাঁ, আমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক আজকে থেকে শুরু হয়েছে। আমরা পড়ব প্রয়োগ এবং অপপ্রয়োগ। প্রয়োগ এবং অপপ্রয়োগের যে বিষয়টি, সেটি কিন্তু আমাদের প্রিলিমিনারির জন্য যে কোনো পরীক্ষার জন্য লাগে এবং আমাদের রিটেন পরীক্ষায় কিন্তু এখান থেকে রিটেনে 6 নম্বর থাকে। রিটেনে প্রয়োগ এবং অপপ্রয়োগ থেকে 6 নম্বর থাকে। আচ্ছা, আমিন বলেছেন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। শাহিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তারা সবাই দেখতে পাচ্ছেন, তাই না? ভেরি গুড। আমরা আজকের ক্লাস শুরু করছি, কিন্তু শুরু করার আগে আমরা একটু বলি যে আমরা প্রয়োগ এবং অপপ্রয়োগ বিষয়টি কীভাবে পড়ব। প্রথমত আমরা কিছু শব্দ যেগুলো আমরা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি, আমরা লিখি, সেই শব্দগুলোর কোনটি ঠিক এবং কোনটি ঠিক নয় এবং কোনটি কোন অর্থে ব্যবহৃত হয় এবং কোনটার অর্থ কী, এই রকম আমরা অনেকগুলো শব্দ আমরা পড়ব, অর্থ এবং জেনে নেব সেই শব্দগুলোর কোনটা প্রয়োগ হচ্ছে আর কোনটা অপপ্রয়োগ আমরা করছি। তো প্রচলিত বইয়ে একটি কথা এখান থেকে একটু বলে নিচ্ছি। প্রচলিত বইগুলোতে দেখবেন যে সেখানে উদাহরণ বা এই প্রয়োগ এবং অপপ্রয়োগের শব্দগুলো কিন্তু কম দেয়া আছে। তো এত কম পড়লে হবে না, আর একটু বেশি পড়তে হবে। আর সেটি তাহলে আমরা কীভাবে পড়ব? আমরা পড়ব সেই শব্দগুলো আগে জানবো, সেই শব্দগুলো জানার পরে তারপরে আরও কিছু যে প্রত্যয়ের যে ভুল, প্রত্যয় এবং সন্ধি জাতীয় যে কিছু শব্দ আছে এগুলোর যে ভুল, আর তারপর হচ্ছে সমাসবদ্ধ শব্দ নিয়ে যে কিছু ভুল করি, এইসব বাহুল্য দোষ, নানান ধরনের দোষ নিয়ে বা কী কারণে আমাদের বাহুল্য হয়, কী কারণে আমরা ভুল করি, অপপ্রয়োগ করি, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব, ধরে উদাহরণ ধরে দিয়ে আলোচনা করব। তারপরে যে কাজটি করব সেগুলো হচ্ছে আমি কিছু বাক্য দেব, যে বাক্যগুলো থাকবে অশুদ্ধ বাক্য থাকবে, আপনারা তারপর কমেন্ট সেকশনে সেগুলো শুদ্ধ বাক্য লিখবেন। তো সেই কাজটি আজকের ক্লাসে আমরা করব না। আজকের ক্লাসে আমরা শুধু শব্দগুলো দেখব। আজকের ক্লাসে আমরা শব্দগুলো দেখব, শব্দের যে প্রয়োগ এবং অপপ্রয়োগ সেগুলো আমরা দেখব। দ্বিতীয় ক্লাসে আমরা শব্দের প্রয়োগ আরও দেখব। দেখার পরের আবার সময়টুকু হচ্ছে সেই আপনাদের দিয়ে যে প্র্যাকটিস করানোর যে পদ্ধতিটি আমি সবসময় করাই, সেইভাবে প্র্যাকটিস করাবো। আমি একটি বাক্য দেবো, সেটির শুদ্ধ রূপ আপনারা লিখে দেখাবেন। সেক্ষেত্রে আমাদের ক্লাস এটাতে 2টা বরাদ্দ আছে, প্রয়োগ এবং অপপ্রয়োগ। আমি যদি মনে করি যে এই ক্লাস 2টাকে 3টা করলে ভালো হবে, সেক্ষেত্রে আমি 2টা থেকে 3টা করব। তো আপনারা সবাই ভালো আছেন, শুনে ভালো লাগছে। আমরা আমাদের পড়াশোনায় চলে যাচ্ছি। পড়াশোনায় যে যাচ্ছি সেখানে আমরা প্রথমে যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে যে ক্রিয়াপদ নিয়ে আমাদের
বিভ্রান্তি রয়েছে সেই বিভ্রান্তিটা আমরা এখন দূর করার চেষ্টা করব। তার আগে একটু কথা বলিনি যে প্রয়োগ এবং অপপ্রয়োগটি এত বেশি ইম্পর্ট্যান্ট, সেটি কিভাবে আসতে পারে পরীক্ষায় আসতে পারে যে কোনো একটা শব্দ দেওয়া থাকতে পারে যে কোন শব্দে শুদ্ধ প্রয়োগ ঘটেছে বা কোন শব্দে অপপ্রয়োগ আছে, এরকম শব্দ আসতে পারে। অথবা কোনো একটা বাক্য দেয়া থাকতে পারে নিচের কোন বাক্যটি শুদ্ধ অথবা নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়। তাহলে বাক্য দিয়ে প্রশ্ন আসতে পারে অথবা শব্দ দিয়েও প্রশ্ন আসতে পারে, কোন বাক্যটি শুদ্ধ কোন বাক্যটি শুদ্ধ নয় এভাবে আসতে পারে, কোনটি অপপ্রয়োগ ঘটেছে কোনটিতে অপপ্রয়োগ ঘটেনি এভাবে আসতে পারে, বা শব্দ দিয়েও আসতে পারে। তো আমরা প্রথমেই যেটা আমরা শিখব সেটি হচ্ছে এই যে বাংলা ভাষা অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ মানে কি, এটার সংজ্ঞাটুকু এখানে দেওয়া আছে। এবং প্রধানত 3 কারণে অপপ্রয়োগ ঘটে। প্রথম কারণ হচ্ছে উচ্চারণজনিত, কারণ আমরা যে ভুল উচ্চারণ যখন করি তখন কিন্তু সে অপপ্রয়োগটি ঘটে, এবং আমরা যেটা উচ্চারণ করি সেটাই কিন্তু আমি দেখি লিখে, বা আমি আমার স্টুডেন্টদের দেখেছি যারা ঠকে ট উচ্চারণ করে তারা লেখার সময় কিন্তু সেটাই লেখে। আর এরকম অনেক জায়গায় এরকম আছে, ভুল উচ্চারণের কারণে আমরা অনেক সময় ভুল লিখি। তারপর হচ্ছে শব্দ গঠনজনিত, অর্থাৎ শব্দটি হয়তো প্রত্যয় নিষ্পন্ন হয়েছে, হয়তো সমাস দ্বারা নিষ্পন্ন হয়েছে, উপসর্গ দ্বারা নিষ্পন্ন হয়েছে, কিংবা সেটির মধ্যে বচনযুক্ত হয়েছে কিন্তু ঠিকঠাক মতন হয়নি, এরকমভাবে হতে পারে। আবার অর্থগত বিভ্রান্তিজনিত হতে পারে, অর্থাৎ একটি শব্দের অর্থ এক কিন্তু আমি অন্য অর্থে ব্যবহার করছি, সেক্ষেত্রে বিভ্রান্তি করতে পারে। তো আমরা দেখলাম যে অপপ্রয়োগ 3 কারণে হতে পারে, উচ্চারণজনিত কারণে, শব্দ গঠনজনিত কারণে, আর হতে পারে অর্থগত বিভ্রান্তিজনিত কারণে। তো প্রথমেই আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে ক্রিয়াপদ সংক্রান্ত কিছু সমস্যা। বাংলা একাডেমি নিয়ম অনুযায়ী ক্রিয়াপদের শেষে অযথা ওকার দেওয়ার দরকার নেই, তবে বিভ্রান্তির আশঙ্কা থাকলে ওকার দিতে হবে। এখন আমি যে এই যে লিখি যে আমি যাব, এখন আমি যাব আমরা কেউ এভাবে লিখছি কেউ এভাবে লিখছি, ঠিক আছে। তারপর হচ্ছে ধরেন আমি লিখলাম ছিল, এরকম কেউ লিখছে ছিল। এই ছিল এবং ছিলর অর্থ কিন্তু দুইটা, তাহলে এখানে অবশ্যই কী দিতে হবে, ক্রিয়াপদ হিসেবে হলে ছিল রস্বইকার দিতে হবে। এগুলো আমরা আলোচনা করবো, আমি দেখাচ্ছি যে কীরকম। এখন এই যে ওকার কি দেবো না সেটা নিয়ে বাংলা একাডেমির নির্দেশনা হচ্ছে যে কোনো দরকার যদি না পড়ে তাহলে ক্রিয়াপদের শেষে ওকার দেব না, কিন্তু অর্থের বিভ্রান্তি যদি ব্যাপার থাকে সেক্ষেত্রে ওকার দিতে হবে। তো সেই ক্রিয়াপদের আমি খুঁজে বের করেছি সেগুলো ধারাবাহিকভাবে লেখা আছে। প্রথমটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যেখানে লেখা আছে আসলে। কি লেখা আছে? আসলে বা আসলে। আমি যদি বলি তুমি আসলে আমি যাব, কি বলেছি? তুমি আসলে আমি যাব। তাহলে এখন এই যে বাক্যটি এখানে লেখা আছে যে রহিম, এখানে একটা বাক্য লেখা আছে তুমি এলে আমি যাব। এখন এই এলের জায়গায় আমি যদি লিখি তুমি আসলে আমি যাব, তাহলে কিন্তু এখানে বিভ্রান্তির একটা সুযোগ রয়েছে। কেউ যদি এরকমভাবে পড়ে তুমি আসলে আমি যাব, তাহলে কিন্তু আসলে মানে কি প্রকৃতপক্ষে, তাহলে এইখানে আমরা আসলে দেয়া যাবে না, দিতে হবে কি এলে দিতে হবে। যেরকম আসলে মানে হচ্ছে বিশেষণ, এটা খাঁটি বা প্রকৃত অর্থে বস্তুত, আর এলে হচ্ছে ক্রিয়া, এটা আশা অর্থে ব্যবহৃত হয়। তাহলে এইখানে আমি লিখতে হবে রহিম ছেলেটা আসলে বোকা, মানে প্রকৃতপক্ষে বোকা। আর তুমি এলে আমি যাব, তাহলে এই তুমি এলের জায়গায় যখন যদি আমি আসলে দিয়ে দিই তাহলে অর্থের বিভ্রান্তি হতে পারে বলি, উচ্চারণের বিভ্রান্তি হতে পারে বলি এখানে আসলে দেয়া যাবে না। তাহলে আমাদের 1 নম্বরটা শেষ। 2 নম্বরটা হচ্ছে এল এবং এলো। আমি এখন বাংলা একাডেমি বলেছে সব ক্রিয়া শেষে ওকার হবে না। তাহলে এরকম যদি বলি সে, তাহলে নিয়ম অনুযায়ী সে এলো এরকম হওয়ার কথা, সে এলো। কিন্তু দেখেন ইংলিশে আমরা যদি এল লিখলে কিন্তু এল, তাহলে আমি যদি বলি সে এল, তাহলে এটা কেউ যদি পড়ে যে সে এল, সেক্ষেত্রে কিন্তু এলের আরেকটা মিনিং হয়ে যাচ্ছে। যেখানে মিনিং হয়ে যাচ্ছে সেখানে কিন্তু আবার ওকার দিতে হবে। তাহলে এখানে আমি কী দিব? সে এলো। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এরকম খুব বেশি উদাহরণ নিই। তাহলে আমি যখন এল লিখবো, এল হচ্ছে বিশেষ ইংরেজি বর্ণ। আমাদের বিদ্যালয়টি এল আকৃতির। নর্মালি প্রাইমারি স্কুলগুলো যেগুলো থাকে বা গ্রামের স্কুলগুলো দেখবেন বিদ্যালয়গুলো কী থাকে, এল আকৃতির থাকে, হাই স্কুলগুলো থাকে। তো সেখানে তাহলে আমাদের বিদ্যালয়টি এল আকৃতির। কিন্তু আমি যদি এরকম বলি যে বহুদিন পরে সুমি
সুমি এলো, এখানে যদি ওকার না দিই তাহলে কেউ যদি এরকম উচ্চারণ করে যে বহুদিন পরে সুমি এল, সেই ক্ষেত্রে উচ্চারণের একটি বিভ্রান্তি থাকে বলে এই এলোতে আমরা কী দেবো? ওকার দেব। আর যদি বিভ্রান্তির কোনো সুযোগ না থাকতো, অর্থাৎ এই এল নামে যদি কিছু না থাকতো, ধরেন এই এল নামে কিছু নেই, সেক্ষেত্রে আমরা কিন্তু ওকার দিতাম না। তাহলে আমাদের 2 নম্বরটা শেষ। আমাদের 3 নম্বর যাচ্ছি, কমল এবং কমলো। কি বলেছি? কমল এবং কমলো। এখন কমল দেখতে ভারী মিষ্টি, কমল মানে হচ্ছে পদ্ম, এটা আমরা জানি, কমল মানে হচ্ছে পদ্ম। তাহলে এই যে কমল, এই কমলের যদি এই কমল কিন্তু আমি এইভাবে যদি বলি সরবরাহ বাড়ার ফলে তরমুজের দাম কমলো। এখন এই কমলোতে যদি আমি ওকার না দিতাম, তাহলে এটা যদি কেউ এরকমভাবে পড়তো যে সরবরাহ বাড়ার ফলে তরমুজের দাম কমল, তাহলে কিন্তু এখানে উচ্চারণের একটি বিভ্রান্তি রয়েছে। তো যেখানে উচ্চারণের বিভ্রান্তি থাকবে বা অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে, সেই জায়গায় ওকার দিতে হবে। যে কারণে আমি এখানে লিখব কমল দেখতে ভারী মিষ্টি, কিন্তু সরবরাহ বাড়ার ফলে তরমুজের দাম কমলো। তাহলে কমা অর্থে, ক্রিয়া অর্থে, হ্রাস হওয়া অর্থে কমলোর মধ্যে কী আছে? ওকার আছে। তারপর হচ্ছে এলো অর্থে, এলোর সাথে কী আছে? ওকার আছে। এলোর সাথে ওকার না দিলে ভুল হওয়ার চান্স আছে। তো যে ক্রিয়া, এই যে তুমি এলে আমি যাবো, এই দেখেন এই যাবোর মধ্যে কিন্তু আমি ওকার দেই নাই। যাবোর মধ্যে কেন ওকার দেই নাই? কারণ যাবোতে যাবো নামে আসলে কিছু নেই, এই যাবো নামে অন্য কোনো শব্দ নেই। যদি এই যাবো নামে অন্য কোনো শব্দ থাকতো ক্রিয়া ছাড়া, তাহলে আমাকে যাবোর মধ্যে কী দিতে হতো? ওকার দিতে হতো। বিষয়টা কি বুঝতে পেরেছেন? মানে লজিকটা কি? সবাই কি লজিকটা বুঝতে পেরেছেন? আচ্ছা, কেউ একজন বলেছেন হাসিনা খাতুন যে স্যার আমার কাছে নবম দশম শ্রেণীর নতুন বাংলা ব্যাকরণ আছে, লেকচারের সাথে বইয়ের মিল খুঁজে পাচ্ছেন। আচ্ছা, কোন জায়গাটা মিল খুঁজে পাচ্ছেন না আমার জানা নেই, আপনি আমাকে অবশ্যই জানাবেন যে কোন জায়গাটা মিল খুঁজে পাচ্ছেন না। আর আমরা হচ্ছে বাংলা একাডেমির যে ব্যাকরণ যেটি আছে সেগুলো কিন্তু আমরা ফলো করছি। ঠিক আছে, বাংলা একাডেমিকে আমরা গুরুত্ব দিচ্ছি। আচ্ছা, আপনারা কি মানে লজিকটা বুঝতে পেরেছেন আসলে কি? তাহলে আমরা 3 নাম্বারটা শেষ হলো, আমরা হচ্ছে 4 নাম্বারটা চলে যাচ্ছি। 4 নাম্বারটা দেখেন, করাত এবং করাতো। দেখেন করাত নামে কিন্তু একটা আছে, এই যে করাত দিয়ে যে কাটে, করাত কলের কাজ, এই যে করাত। তাহলে এখন আমি যদি লিখি সে কাজটি করাতো, এখন এখানে যদি ও না দিই, কেউ যদি উচ্চারণ করে সে কাজটি করাত, সেক্ষেত্রে কিন্তু উচ্চারণের ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। তাহলে সেই কারণে করাতোর মধ্যে কী দিতে হবে? যে বাবা সৌরভকে রোজ অঙ্ক করাতো। এই দেখেন এখানে কিন্তু ওকার দেওয়া হয়েছে। ওকার কেন দেওয়া হয়েছে? যদি এরকমভাবে কেউ পড়ে যে বাবা সৌরভকে রোজ অঙ্ক করাত, এরকম বলতে হতে পারে। তাহলে করাতো ওকার দিলে দেবে ক্রিয়া, আর করাত মানে হচ্ছে বিশেষ্য, হাতিয়ার বিশেষ। করাত কলের কাজ খুব কষ্টের। তাহলে আমাদের 4 নম্বরটা শেষ হয়েছে। 5 নম্বরটা হচ্ছে ক্ষেত এবং খেত। এখন আমি যদি এরকমভাবে লিখি যে সোহানা রাতে রুটি খেত, এখন এই খেত না নিয়ে যদি আমি এরকম লিখি যে খেত, এরকম যে লিখি খেত, তাহলে কি সোহানা রাতে, বা সোহানা রাতে কথাটা বাদ দিই, রুটি বাদ দিই, ধরেন শুধু এইটুকু আছে যে সোহানা খেত, এটা বলতে চাচ্ছি। তাহলে এটা কী হলো? সোহানা খেত। দেখেন অর্থের একেবারে বিভ্রান্তি ঘটে গেছে। তাহলে আমাদের যেখানে অর্থের বিভ্রান্তি ঘটতে হবে সেখানে ওকার দিতে হবে। আর এই ক্ষেত মানে হচ্ছে চাষাবাদের ভূমি। নিজের ক্ষেতের শাক খাওয়ার মজাই আলাদা। তারপরে হচ্ছে 6 নম্বর দেখেন, এটা ইম্পর্টেন্ট, গেল এবং গেল। এইখানে উল্টা দুইটাই ক্রিয়া, কিন্তু দুইটা দুই অর্থে ব্যবহৃত হচ্ছে। এই গেল মানে হচ্ছে সোহানা চলে গেল। তাহলে চলে যাওয়া অর্থে যে গেল, সেখানে ওকার নাই। কি বলেছি? চলে গেল, চলে যাওয়া বা গমন করার অর্থে যে গেল, সেখানে ওকার নেই। কিন্তু যদি ওকার দিই তখন সেটা কিন্তু হয়ে যাবে কথা না বাড়িয়ে যা খেতে দিয়েছি তা গেল। গেল মানে কি? গলাৎকরণ করা। তাহলে গেল যখন ওকার দিয়ে দেবো, গেলোর সাথে যখন ওকার দিয়ে দেবো, তখন সেটি হয়ে যাবে গলাৎকরণ, মানে খাওয়া, গিলতে বলছি। কিন্তু যাওয়া অর্থে যদি গেল লিখি যে সোহানা চলে গেল, ওকার দিয়ে দিলাম, তাহলে সুহান চলে গেল মানে চলে গিলতে বলছি, এরকম অর্থ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এইখানে গেলতে যখন আমি ওকার দেব না, তখন হবে গমন করা অর্থে বোঝাবে, আর যখন ওকার দিয়ে দেবো তখন গেলা অর্থে বোঝাবে।
তারপরে গেছো এবং গেছো ক্ষেত্র সেম জিনিস। যখন আমি গেছোতে ওকার দেব না তখন অর্থ হয়ে যাবে ক্রিয়া গমন করছে, যেমন চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি। একটা গান ছিল আমাদের সময় বলতে আমরা যখন এতে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, তখন ছিল যে চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে অনেক সুন্দরী। তো ওই গানটা, ওই যে চলে গেছো তাতে ওইখান থেকে আমার এটা মানে মাথায় ছিল, এখান থেকে ওই লাইনটা আমি দিয়েছি। চলে গেছো তাতে কি, যে গেছো মানে এখানে চলে যাওয়া বোঝাচ্ছে, কিন্তু আবার যে ওকার যদি দিয়ে দিই তখন সেটা বিশেষণ, সেগুলো গাছে থাকে, যে যেমন গেছো ইঁদুর দ্রুত চলে, তাহলে গেছো ইঁদুর দ্রুত চলে। তাহলে গেছো অর্থ হলো এটা বিশেষণ, গাছে থাকে যে এরকম অর্থ বোঝাচ্ছে, আর গেছো হচ্ছে ক্রিয়া, তাহলে ওকার দিলে হয়ে যাবে বিশেষণ এবং সেটা হয়ে যাবে যে গাছে থাকে। তাহলে তৈরি এবং তৈরি এইটার প্রচলিত বইয়ে সেটি সৌমিত্র সাগরের বই অনেক কিছু আছে, ভুল আছে। সৌমিত্র সাগরের বইটি সাহিত্যের জন্য ভালো হলেও ব্যাকরণের জন্য কিন্তু যথেষ্ট নয় এবং ভালো নয় বলা চলে। তো সৌমিত্র সাগরের বইটি রেফারেন্স হতে পারে না, সাহিত্যের ক্ষেত্রে হতে পারে কিন্তু ব্যাকরণের জন্য হতে পারে না। সৌমিত্র সাগরের বইতে দীর্ঘিকার দেওয়া আছে, অনেক বই দীর্ঘিকার দেওয়া আছে। কেন দেওয়া আছে? বলা হচ্ছে যে তৈরি যখন ক্রিয়া হবে তখন রস্যইকার, তৈরি যখন দীর্ঘইকার হবে তখন হচ্ছে বিশেষণ। হয়তো আমিও পড়িয়েছি কোনো এক সময়, আগে পড়াতাম হতো, কিন্তু বর্তমানে বাংলা একাডেমির, আমরা কিন্তু বাংলা একাডেমি ফলো করছি, বাংলা একাডেমি তৈরি শব্দটা হচ্ছে তৈয়ার থেকে আসছে, ফার্সি তৈয়ার থেকে আসছে। যেহেতু তৈয়ার থেকে আসছে, যেহেতু ফার্সি শব্দ, তাহলে এখানে দীর্ঘইকার দেওয়ার দরকার নেই, যেহেতু বিদেশি শব্দ। তাহলে কি আসছে? তৈরি আমাদের বিদেশি শব্দ থেকে আসছে বলে এখানে দুই জায়গাতে রস্যইকার হবে। এই তৈরি ক্রিয়া অর্থে পেতে পারে, যেমন মা পিঠা তৈরি করছেন, মা এই যে পিঠা তৈরি এবং করছেন এটা হচ্ছে ক্রিয়া, কিন্তু আবার তৈরি বিশেষণ ব্যবহৃত হতে পারে, যেমন তৈরি পোশাক বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য। তাহলে এই যে তৈরি পোশাকটাকে মডিফাই করেছে তৈরি পোশাকটা কেমন? তৈরি। তাহলে তৈরি বানান সেটা ক্রিয়া হোক কিংবা বিশেষণ হোক, দুইটাই কী হবে? রস্যইকার দেওয়া হবে। কি বলেছি? তৈরি বানান রস্যইকার বা দীর্ঘইকার হবে না, শুধু কি হবে? রস্যইকার হবে, এবং সেটা ব্যবহারের উপর ভিত্তি করে সেটা ক্রিয়া হতে পারে, বিশেষণ হতে পারে। নরমালি বাক্যের শেষে যদি থাকে তাহলে ক্রিয়া হয়, নরমালি বাক্যের প্রথমে বা মাঝখানের দিকে যদি থাকে তাহলে সেটি হয় বিশেষণ হয়। এটুকু মনে রাখলে আশা করছি পারা যাবে। তারপর হচ্ছে দেব এবং দেব। এখন তোমাকে কি দেব? তোমাকে কি দেব? কিছুই যে নেই আমার। তাহলে এইখানে দেব বানানি কি ওকার হবে না হবে না? সেটি নির্ভর করছে যে ওকার দিলে, যখন আমি লিখলাম ওকার ছাড়া লিখলাম তখন হয়েছে কি দেব, তখন দেব নামে আরেকটা নতুন শব্দ হয়ে গেছে। যখন দেব নামে একটা নতুন শব্দ হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আমার এক জায়গায় ওকার দিতে হবে। তাহলে দেব যখন বলতে বিশেষ্য, মানে দেবতা অর্থে বোঝাচ্ছে মধ্যযুগের সাহিত্য, দেব দেবী নির্ভর ছিল, আর দেব অর্থে ওকার দিতে হবে। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। এটা আপনারা জানেন, একটা কাজী নজরুল ইসলামের গান, ওখান থেকে উদাহরণটা আমি নিয়েছি। তাহলে দেব এবং দেবর পার্থক্যটা বুঝতে পেরেছি আমরা, তাই না? তারপর হচ্ছে দেয়া এবং দেয়া, এইটা কিন্তু প্রচলিত বইয়ে, সমস্ত বইয়ে মোটামুটি ভুল দেয়া আছে। যে এইরকম ভুলটা হওয়ার চান্স কেন, মানে এইরকম কেন ভুল হলো? মানে এই দেয়া অর্থ কি? এই দেয়া মানে হচ্ছে বিশেষ্য, এটা হচ্ছে মেঘ। আর দেওয়া মানে ক্রিয়া বিশেষ অর্থে, দেওয়া অর্থ হচ্ছে প্রধান অর্থে শ্যামলীকে একটি বই দেওয়া হলো। তাহলে যখন ক্রিয়া হিসেবে বসবে তখন কিন্তু ও মাঝখানে ও হচ্ছে দেওয়া, আর যখন ওকার দিচ্ছি না তখন সেটা কিন্তু একটা বিশেষ্য পদ এবং সেটার অর্থ হচ্ছে মেঘ। যেমন কাজী নজরুল ইসলাম একটা কবিতার লাইন, এসো হে সজল শ্যাম ঘন দেয়া বেনুকুঞ্জ ছায়ায়। কি? এসো হে সজল শ্যাম ঘন দেয়া বেনুকুঞ্জ ছায়া। এই যে দেয়া, এই দেয়া মানে হচ্ছে মেঘ। এই দেয়া মানে কি? মেঘ। এখন আপনাদের হয়তো মনে হতে পারে যে এখন অনেক কবি সাহিত্যিক, নানান পণ্ডিতজন তারা দেয়া লেখে। কি বলে? দেয়া লেখে। দেয়াটা কেন লেখে? এটা কোন সেন্স থেকে লেখে জানেন? এইটা মানে যারা ভুল করে তাদের কাছ থেকে আমি যতটুকু জেনেছি, বা আমার সেন্স থেকে যেটা বলে, ওনারা মনে করে যে দেওয়াটা হচ্ছে সাধুরূপ আর এই দেয়াটা হচ্ছে চলিত রূপ। এই জায়গায় হচ্ছে মেইনলি প্রবলেমটা হয় আর কি। মনে করে যে এই দেওয়াটা হচ্ছে সাধু, আর এই যে যখন দেওয়া বলবে তখন সাধু, আর যখন দেয়া বলবে তখন চলিত রূপ। এই সেন্স থেকে মানুষ দেওয়া দেয় না, কি দেয়? দেয়া দেয়, অর্থাৎ মেঘ দেয়। তাহলে মেঘ তো দেয়া যাবে না, দেওয়া অর্থে মেঘ দিলে ভুল হবে।
তাহলে আমাদের কী দিতে হবে? আমাদের হচ্ছে যখন আমি দেয়া বলবো সেটা বিশেষ্য বা মেক, আর যখন দেওয়া বলবো সেটা হচ্ছে ক্রিয়া বিশেষ্য বা প্রধান অর্থে বসছে। এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, এটা যেন ভুল না হয়। তারপর হচ্ছে দিল এবং দিল। এই দিল মানে কি? হিন্দি দিল মানে হচ্ছে হৃদয় বা মন। দিলে চোট দিলে তুমি, কি বলেছি? দিলে চিট দিলে তুমি, সইতে পারছি না গো। দিলে চোট দিলে তুমি, তাহলে দিলে মানে কি? হৃদয়ে। কিন্তু এই দিল যখন ক্রিয়া অর্থে ব্যবহৃত হবে, বাংলাদেশ ক্রিকেট দল তাক লাগিয়ে দিল। বাংলাদেশ ক্রিকেট দল কী করলো? আচ্ছা, এটা বাংলাদেশ ক্রিকেট দল না, এটা আমরা লিখি বাংলাদেশ ফুটবল দল, আজকের জন্য প্রযোজ্য। বাংলাদেশ নারী ফুটবল দল তাক লাগিয়ে দিল। এই যে দিল, এখানে যদি আমি ওকার না দিতাম তাহলে বাংলাদেশ নারী ফুটবল দল তাক লাগিয়ে দিল কেউ পড়তে পারে, যেহেতু বিভ্রান্তির সুযোগ আছে, তাহলে আমাদের এখানে ওকার দিতে হবে। আন্ডারস্টুড? তাহলে আমরা পরের এতে চলে যাচ্ছি। নিব এবং নিব। এই নিব অর্থ হচ্ছে কলমের সম্মুখ ভাগ। যেমন কলমের নিব ভালো না হলে লিখে মজা নেই, কলমের নিব ভালো না হলে লিখে মজা নেই। কিন্তু আমি যদি নিব অর্থে বুঝি, আগামীকাল তোমাদের ক্লাস নিব, এই নিবকে নেব হতে পারে, কি হতে পারে? নেব হতে পারে। তাহলে আগামীকাল তোমাদের ক্লাস নিব যখন বলছি বা নেব বলছি, নেবটা বেশি প্রমিত, নিব বলা হয়। যখন আমি নিব বলবো তখন কিন্তু ওকার দিতে হবে। তারপর হচ্ছে নেই এবং নেই। যখন নেই বলবো এটা ক্রিয়া, আর যখন নেই বলবো তখন ক্রিয়া বিশেষণ। আপনাদের মনে আছে ক্রিয়া বিশেষণ যখন আমি পড়িয়েছিলাম? যখন আমি বললাম একটা বই নেই, তাহলে আমি যদি বলি একটা বই নেই, সে কিন্তু এটি ভুল হবে। নেওয়া অর্থে নেই বা দেই, এখানে দিও হতে পারে, মানে দিও এবং বা দেও এই একই নিয়ম। তাহলে নেওয়া অর্থে নেই লিখবো, আর ক্রিয়া বিশেষণ অর্থে কী লিখবো? নেই লিখবো। তারপর হচ্ছে বল এবং বলো। শরীরে বল থাকলে সহজে ক্লান্তি আসে না। তাহলে এই বলটা কিন্তু শক্তি অর্থে বল, মানে শরীরে যে বল আছে এটা অর্থে ব্যবহৃত হতে পারে, কিংবা এই বলটা কিন্তু এই যে ফুটবল খেলার যে বল আছে সেই বল অর্থে ব্যবহৃত হতে পারে। কিন্তু আমি যদি বলি কথা বলা অর্থে, কিন্তু তাহলে বল বলা যাবে না, কি বলতে হবে? বলও বলতে হবে। কথা বলো রাত আর কথা বলো তারা, বলো যারা জেগে আছে ভালো নেই তারা। এটি হচ্ছে বর্তমান সময়ে ইমতিয়াজ মাহমুদ নামে একজন কবি আছেন, সমসাময়িক। ওনার কবিতা খুব ভালো লাগে, যথেষ্ট জনপ্রিয়। ইমতিয়াজ মাহমুদের কবিতার একটি লাইন, কথা বলো রাত আর কথা বলো তারা, জেগে আছে যারা, বলো যারা জেগে আছে ভালো নেই তারা। লাইনটা হয়তো একটু খাপছাড়া মনে হচ্ছে, মিলাতে পারছি না। কথা বলো রাত আর কথা বলো তারা, বলো জেগে আছে যারা ভালো নেই তারা, সম্ভবত এরকম লাইনটা আমার এখানে একটু মিসিং আছে। তো এই বলো অর্থ হতো কি? মানে বলতে হবে। এখানে কিন্তু বল দেওয়া যাবে না, দিলে কিন্তু ভুল হবে। তারপর হচ্ছে এই জায়গাটা ভুল, মত এবং মতো। অনেকে এরকমভাবে লেখে যে তোমার মতো মেয়ে আর দেখিনি, বা তোমার মতো ছেলে আর দেখিনি, বা তোমার মতো মানুষ আর দেখিনি। সেইখানে কিন্তু ওকার কিন্তু দিতে হবে। আর এই মত মানে কি? এই মত মানে হচ্ছে ইচ্ছা, বা তোমার মত, এই বিষয়ে তোমার মত কি। আর মতো দিলে ওকার দিতে হবে, যে পাখির নিড়ির মতো চোখ তুলে নাটুরের বনলতা সেন। এটি হচ্ছে জীবনানন্দ দাশের একটি বনলতা সেনের কবিতার একটি বিখ্যাত লাইন, যে পাখির নিড়ির মতো চোখ তুলে নাটুরের বনলতা সেন। তো এটি একটি উপমায় মতো ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি মানবো এবং মানবো। কোত্থেকে আসছে? এখানে একটা মিসিং হয়েছে মনে হয়। এখানে হবে মানবো, মানব। এখানে কি হবে? মানব। তো আমি মানব অর্থ যদি এরকম দিতাম, ধরেন আর 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 কোনো অন্যায় আবদার, আর এখানে ডবল হয়ে গেছে, আর কোনো অন্যায় আবদার মানবো না। কিন্তু এখানে এই মানবো না যদি ওকার না দিতাম তাহলে কী হতো? আর কোনো অন্যায় আবদার মানব না, এরকম হয়ে যেত। সে কারণে ওকার যখন দেব তখন সেটা হবে ক্রিয়া, আর ওকার যখন দেব তখন মানব মানে হচ্ছে মানুষ। ঠিক আছে? তারপরে 16 নম্বর হল এবং হল। এই জায়গাটা অনেক ভুল করে। এই হল হচ্ছে বিশেষ, এটা বৃহৎ কক্ষ অর্থে ব্যবহৃত হয়। যেমন এই হল রুমে জায়গা হলে ভালো হতো, এই হল রুমে জায়গা হলে ভালো হতো। এই হতোটা এখানে খেয়াল করেন, হতোটার ব্যবহার আছে পরে। আর যদি ক্রিয়া অর্থে ব্যবহৃত হলো তাহলে কি? তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমার হলো শুরু, আমার হলো সারা। এই দেখেন এই হলোটা
যখন ক্রিয়া অর্থে ব্যবহৃত হচ্ছে তখন ওকার হচ্ছে, আর ক্রিয়া না দিলে সেটা হয়ে যাবে বিশেষ্য এবং সেটা অর্থাৎ বৃহৎ একটা ঘর অর্থে ব্যবহৃত হবে। তারপর আমরা দ্রুত পড়ি, আজকে ক্লাসটি একটু দীর্ঘ হবে, কিন্তু আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখুন, কারণ অনেক কিছু জানার আছে এবং অপব্যয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে হত এবং হতো। হত হচ্ছে বিশেষণ অর্থে ব্যবহৃত হচ্ছে বা মৃত্যু হয়েছে অর্থে। অনেক সৈন্য হত হয়েছে, অনেক সৈন্য কী হয়েছে, হত হয়েছে। কিন্তু আমি যদি ক্রিয়া অর্থে ব্যবহৃত হয় তাহলে ওকার দিতে হবে। তুমি এলে কাজটি করা সহজ হতো, তাহলে ক্রিয়া অর্থে ওকার, আর ক্রিয়া না অর্থে ওকার যদি না দিই তাহলে সেটা বিশেষণ হবে এবং সেই হত মানে হচ্ছে নিহত হওয়া। এই ছিল মোটামুটি আমাদের ক্রিয়া সংক্রান্ত যে কিছু ঝামেলা আছে সেই ঝামেলা, অর্থাৎ যেখানে আমার ওকার না দিলে অর্থের বিভ্রান্তি ঘটবে বা ওই নামে অন্য আরেকটা শব্দ আছে সেখানে ওকার দেবো, আদারওয়াইজ ওকার দেওয়ার দরকার নেই। এবার আমাদের বহুল প্রচলিত যে ভুলগুলো আছে সেটা ভুল বা কোন অর্থে ব্যবহার করছি সেটা আমরা দেখব। অনেকগুলো শব্দ এখানে দেওয়া আছে, অনেকগুলো শব্দ আমরা শিখব। প্রথম শব্দটা হচ্ছে অকিঞ্চন বা আকিঞ্চন। কী বলেছি? অকিঞ্চন বা আকিঞ্চন, দুটো শব্দই শুদ্ধ কিন্তু অর্থ প্রয়োগ ভিন্ন। অকিঞ্চন অর্থ হচ্ছে বিশেষণ পদ, শব্দটির অর্থ হচ্ছে নিঃস্ব, দরিদ্র বা দুঃখী বা অধম। আর আকিঞ্চন বিশেষ্য পদ, শব্দটির অর্থ হচ্ছে দারিদ্র, অভিলাষ, বাসনা বা প্রার্থনা। তাহলে কেউ যদি দারিদ্র অর্থে কেউ যদি বলে অকিঞ্চন তাহলে কিন্তু ভুল হবে, কিংবা কেউ যদি নিঃস্ব বা দরিদ্র অর্থে আকিঞ্চন বলে সেক্ষেত্রেও কিন্তু ভুল হবে। সেক্ষেত্রে অকিঞ্চন এবং আকিঞ্চন শব্দ দুটির অর্থ ঠিক রেখে ইউজ করতে হবে। নেক্সট হচ্ছে অগ্রসর মান এবং অগ্রসর মান। এখানে কোনটা ঠিক? দুইটাই অশুদ্ধ। কেন অশুদ্ধ? কারণ হলো যেহেতু অগ্রসর কোনো ধাতু নয় তাই অগ্রসর শব্দের সঙ্গে সানচ বা মান প্রত্যয় যুক্ত হবে না। তাহলে আমাদের কী লিখতে হবে? এখানে লিখতে হবে অগ্রসর। কী লিখতে হবে? অগ্রসর। সেই অগ্রসর মান দীর্ঘ মূর্ধন্য দিয়ে লিখি আর দন্ত ন দিয়ে লিখি অগ্রসর মান, সেটা লিখলে কী হবে? ভুল হবে। তাহলে অগ্রসর মান লেখা যাবে না, যেভাবেই লিখি অগ্রসর মান লেখা না, লিখতে হবে শুধু অগ্রসর। তাহলে আমার এই দুইটা শেষ হয়ে গেলো। আমি একটু ফাস্ট করবো কারণ আমাদের অনেক শব্দ আছে। তারপর হচ্ছে অর্ঘ, এক জায়গায় হচ্ছে জফলা আছে আর এক জায়গায় জফলা নেই। এখন দুটো শব্দ শুদ্ধ। অর্ঘ অর্থ হচ্ছে মূল্য, মানে জফলা ছাড়া যেটি সেটি অর্থে মূল্য, আর যেটি জফলা দিয়ে সেটি হচ্ছে পূজার উপকরণ। তাহলে পূজার এটা মনে রাখবেন কীভাবে? পূজার অনেক উপকরণ লাগে, তাই রেফ এবং জফলা আবশ্যক, এইভাবে মনে রাখুন। তাহলে এইটা মানে হচ্ছে পূজার উপকরণ জফলা থাকলে, আর এইটা মানে হচ্ছে মূল্য। অনেক অর্ঘের বিনিময়ে তোমাকে পেয়েছি, তাহলে এই অর্ঘে মানে কি? অনেক মূল্যর বিনিময়ে। আর আমি যদি বলি যে অর্ঘ বিরোচন, যেমন আপনারা এই ইন্টারমিডিয়েট কবিতা আছে তাহারই পরে মনে, সেখানে এই অর্ঘ বিরোচন কথাটা আছে। তো এই হলো অর্ঘ এবং অর্ঘ চলে গেল। নেক্সট আমরা দেখি অঘ্রাণ এবং অঘ্রাণ কোনটা সঠিক? দুটাই সঠিক। অঘ্রাণ মানে হচ্ছে, দেখেন একটু খেয়াল করেন, দুটাই সঠিক। অগ্রহায়ণ শব্দের তদ্ভুপ রূপ হচ্ছে অঘ্রাণ, দন্তন্য দিয়ে। অগ্রহায়ণে কি আছে? অগ্রহায়ণে আছে মূর্ধন্য ন, কিন্তু অগ্রহায়ণ থেকে যখন রূপান্তরিত হয়ে অঘ্রাণ হলো সেখানে দন্তন্য হবে। আমরা জানি হচ্ছে তৎসম শব্দের মূর্ধন্য তদ্ভবে এসে কী হয়ে যায়? দন্তন্য হয়ে যায়। কিন্তু এখন তার মানে কি এই অঘ্রাণটা কি ভুল? কিন্তু কেউ যদি এখন অঘ্রাণ এইভাবে লিখে, অঘ্রাণ মূর্ধন্য নিয়ে লিখে, এর মানে কি? ঘ্রাণহীন। কারণ ঘ্রাণ বানানে কি আছে? ঘ্রাণ বানানে মূর্ধন্য আছে। এখন তার আগে একটা যে অ দেই, তার অ দিলে এটাকে নেগেটিভ করে ফেলছি, মানে অঘ্রাণ মানে হচ্ছে ঘ্রাণহীন। যে কারণে এই জায়গায় কিন্তু খেয়াল করতে হবে, অঘ্রাণ দন্তন্য দিয়ে লিখতে হবে মাসের নাম, আর অঘ্রাণ যদি মূর্ধন্য দিয়ে লিখি তাহলে সেটি কী হবে? সেটি হবে হচ্ছে ঘ্রাণহীন অর্থে ব্যবহৃত হবে। তারপরে দেখি অচিন্তনীয় বা অচিন্ত, দুটো শব্দই শুদ্ধ। অনিয় প্রত্যয়যুগে অচিন্তনীয় শব্দ গঠিত হয়েছে। অনিয় প্রত্যয়যুক্ত আরও শব্দ হলো লক্ষণীয়। দেখেন লক্ষণীয় কিন্তু জফলা নেই। তারপর হচ্ছে পূজনীয়, এর মধ্যে কিন্তু জফলা নেই। তারপর হচ্ছে সহনীয়, এখানে কিন্তু জফলা নেই। অর্থাৎ জফলাযুক্ত কোনো শব্দের সাথে যখন অনিয় প্রত্যয় যুক্ত হয়, কি বলেছি? অনিয় প্রত্যয় যখন যুক্ত হয় জফলাযুক্ত কোনো শব্দ থাকে তখন সেই জফলা শব্দটা বাদ যায়। যেমন আমরা লিখছি লক্ষ্য বানান, কি লিখেছি? লক্ষ্য বানানের জফলা আছে, কিন্তু লক্ষ্য যখন থেকে আমি লক্ষণীয় লিখব তখন কিন্তু এই জফলাটা কী হয়েছে? বাদ পড়েছে। যেমন আমি লিখলাম সহ্য, কি লিখেছি? আচ্ছা পূজ্যটা লিখি, যেমন পূজ্য লিখলাম। এখন পূজ্য থেকে যখন পূজনীয় লিখব,
তখন কিন্তু জফলাটা বাদ পড়েছে, ঠিক আছে। এখন আমরা এখানে কোনটা ভুল করি, আমরা অচিন্ত লিখলে ভুল, ঠিক আছে, আবার অচিন্তনীয় লিখলে ভুল হবে, কিন্তু আমাদের মেন প্রবলেম হচ্ছে আমরা এরকম লিখে ফেলি অচিন্ত জফলা দিই আবার ইয় দিই, তো অচিন্তনীয় এরকম, যখন অচিন্তনীয় এরকম বলা হবে তখন কী হবে, ভুল হবে ভুল হবে ভুল হবে। কারণ কি করতে হবে তাহলে, যে জফলাটাকে অমিট করে দিতে হবে, অনিয়তযুক্ত হলে জফলাটা কি হয়, অমিট হয় বা বাদ পড়ে। তারপর হচ্ছে এই জায়গায় আমরা ভুল করি অতন্ত্র এবং অতন্দ্র, কি বলেছি, অতন্ত্র এবং অতন্দ্র দুটো শব্দ ঠিক, কিন্তু এই জায়গায় আমরা ভুল করি, দুটো শব্দ শুদ্ধ। অতন্ত্র অর্থ হচ্ছে তন্ত্রহীন বা অনর্থক, অতন্ত্র মানে হচ্ছে তন্ত্রহীন, যেটার মধ্যে তন্ত্র নেই। আর অতন্দ্র অর্থ হচ্ছে জাগ্রত বা তন্দ্রাশূন্য। যেমন আমরা যদি বলি তিনি গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, তাহলে এই যে আমাদের রাজনৈতিক যে ভাষণগুলো আছে, রাজনৈতিক যখন নেতারা যখন বক্তব্য দেয় তখন এরকম বলে তিনি গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, এবং বিভিন্ন আপনারা ব্যানার কিংবা ফেস্টুন সেখানে দেখবেন যে পোস্টারে দেখো অতন্দ্র না লিখে কী লিখে দিয়েছে অতন্ত্র। তাহলে অতন্ত্র যদি বলি অতন্ত্র যদি বলি, অতন্ত্র বললে তাহলে সেটার অর্থ কী দাঁড়ায়, যে তিনি গণতন্ত্রের অনর্থক বা তন্ত্রহীন প্রহরী। দেখেন একেবারে অর্থের নানান ধরনের বিভ্রান্তি করে, খুবই হাস্যকর হয়ে যায়, ঠিক আছে। তাহলে সেই অতন্ত্র এবং অতন্ত্র শব্দটা ঠিকঠাক জায়গায় ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে অতল স্পর্শ এবং অতল স্পর্শী, এই জায়গাটা সহজ। অতল স্পর্শ একটি বিশেষণ, কি বলেছি, অতল স্পর্শ একটি বিশেষণ, এর অর্থ হলো যার তল স্পর্শ করা যায় না। সুতরাং এর সঙ্গে আবার দীর্ঘইকার যুক্ত করে, দীর্ঘইকার প্রত্যয় যুক্ত করলে সাধারণত বিশেষণ হয়। তাহলে দীর্ঘই প্রত্যয় যোগ করে আবারও বিশেষণ করার দরকার নেই। তাই অতল স্পর্শী দিয়ে আমি লিখি তাহলে কী হবে, ভুল হবে। তাহলে আমাদের কী লিখতে হবে, অতল স্পর্শ বা অতল স্পর্শ লিখতে হবে, কিন্তু অতল স্পর্শী লিখলে ভুল হবে, এটা লিখলে কী হবে, ভুল হবে। তো এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা সচরাচর নানান জায়গায় কিন্তু অতল স্পর্শী বানানটা দেখি। অতল স্পর্শী কেন দীর্ঘই প্রত্যয় দেওয়া যাবে না, কারণ অতল স্পর্শ নিজেই বিশেষণ, তার সাথে আবার দীর্ঘ যোগ করে বিশেষণ করার দরকার নেই, বা করলে বাহুল্য হবে। তারপর হচ্ছে অধস্তন আর হচ্ছে অধস্তন, এইটা খুব আমরা ভুল করি, চরম মাত্রার ভুল করি এটা, এবং ভুল করার পরে এমন অর্থ দাঁড়ায় যে আসলে খুব হাস্যকর একটি অর্থ দাঁড়ায়। দেখেন অধযুক্তন সমান কি, অধস্তন, এর অর্থ হলো নিম্ন পদস্থ, এর অর্থ হলো কি, নিম্ন পদস্থ। সন্ধি নেমে বিসর্গ উঠে গিয়ে দন্তস্ব হয়েছে এখানে। আর অধ অর্থ হচ্ছে নিম্ন, অধ হচ্ছে কি, নিম্ন। তাহলে আর অধস্তন শব্দের অর্থ হচ্ছে নিম্নস্থ স্তন। এটা যদি বলি, এই অধস্তন অর্থ যদি বলি, তাহলে সেটা হচ্ছে নিম্ন পদস্থ, কি, নিম্ন পদস্থ। কিন্তু এই অধস্তন যদি লিখি, এই অধ মানে কি, অধ মানে হচ্ছে নিচে, আর স্তন মানে কি, স্তন মানে স্তন, তাহলে অধস্তন শব্দের অর্থ কি দাঁড়ায়। আমি যদি এরকম বলি যে অধস্তন কর্মচারীদের দিকে খেয়াল রাখা উচিত, তাহলে এর অর্থ দাঁড়ায় যে নিচে যে স্তন আছে তার দিকে খেয়াল রাখা উচিত। তাহলে দেখেন অর্থের কিন্তু নানান ধরনের বিভ্রান্তি এবং খুবই হাস্যকর হয়ে যাচ্ছে। তাহলে অধস্তন বানানে অবশ্যই খেয়াল রাখতে হবে, নইলে অর্থের নানা মারাত্মক বিভ্রান্তি ঘটবে। তাহলে নিম্নপদস্থ বলতে হচ্ছে অধস্তন, আর হচ্ছে এই কি বলে এটাকে, এই অধস্তন। তাহলে এটা কীভাবে মনে রাখবেন, এটা মনে রাখেন যে স্তন অর্থে অর্থাৎ ব্রেস্ট অর্থে হচ্ছে আমরা এই যে বিসর্গটা আছে, এই বিসর্গটা আপনি স্তনের সাথে তুলনা করেন বা ব্রেস্টের সাথে তুলনা করেন, যে ব্রেস্টের চেহারার সাথে তুলনা করেন, তাহলে এই বানানে যেহেতু ব্রেস্টের মতো একটা ছবি আছে, তাহলে এটা হচ্ছে কি, নিম্নস্তন অর্থে বোঝাচ্ছে। আর অধস্তন মানে নিচু পদস্থ যারা আছে তাদের বলতে এই বিসর্গ হবে না, এইভাবে মনে রাখতে পারেন। যেমন আমি এখানে যে লিখি অতিমারিতে, এখানে এটা নয়, অতিমারিতে অধস্তন কর্মচারীদের বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে, এখানে কিন্তু দেখেন বিসর্গটি নেই, তাহলে এই জায়গাটি ভুল করা যাবে না। অধীন এবং অধীনস্থ, অধীন নিজেই হচ্ছে বিশেষণ, কি বলেছি, ওই আগেরটার মতো। অতল স্পর্শ এবং অতল স্পর্শ ঠিক, কিন্তু অতল স্পর্শী যে কারণে ভুল, অধীন এবং অধীনস্থ
একই কারণে ভুল। কারণ হচ্ছে আমরা জানি শব্দের শেষে যথাযথ দন্ত সয় থ থাকলে সেটা কি হয়, বিশেষণ হয়। এটা দিয়ে আমরা বিশেষণ করতে পারি। এখন অধীন নিজেই হচ্ছে বিশেষণ। এখন তা এর অর্থ হচ্ছে আশ্রিত, বশীভূত বা আয়ত্ত। নতুন করে এখানে আবার বিশেষণ করার জন্য দন্ত সয় থ যোগ করার দরকার নেই। তারপর হচ্ছে অনুপ এবং অনুপ দুইটা শব্দ, দুইটাই শুদ্ধ। অনুপ অর্থ হচ্ছে তুলনাহীন, অনুপ অর্থ হচ্ছে তুলনাহীন, কিন্তু অনুপ যখন দীর্ঘকার দিয়ে লিখব এর অর্থ হচ্ছে জলাভূমি। অনুপ সাদি নামে একজন লেখক আছেন এবং আমার কলিগ, অনুপ সাদি ওনার নাম। তো অনুপ সাদি, তো সাদি স্যারের নামটা হচ্ছে অনুপ সাদি। তো অনুপ মানে হচ্ছে তুলনাহীন, এভাবে আমি ওনার নাম থেকে মনে রেখেছি, কারণ আমার স্যার সাদি স্যার তিনি নিজেও যথেষ্ট সাহিত্যিক মানুষ এবং অনেক বই পুস্তক উনি লিখেছেন এবং তিনি সত্যিই তুলনাহীন, যে কারণে ওনার নাম অনুপ সাদি যথার্থ হয়েছে। এখন হচ্ছে অনিক এবং অনিক, দেখেন দুটোই শুদ্ধ। অনিক যখন রস্বীকার দিয়ে লিখবো এর অর্থ হচ্ছে সেনাবাহিনী, আর যখন দীর্ঘিকার দিয়ে লিখবো তার অর্থ হচ্ছে স্বরের তীক্ষ্ণ ফলা। তাহলে এই অনিক এবং অনিকই কিন্তু খেয়াল রাখতে হবে। অনিক শব্দের অর্থ কি, এটা বিসিএস প্রিলিমিনারিতে এবং চাকরির পরীক্ষায় আসছে যে অনিক অর্থ কি, এই অনিক শব্দের অর্থটা কি, এটা কিন্তু আসছে। তাহলে যখন মূর্ধন্য দিয়ে দিব তখন এর অর্থ হবে বান বা স্বরের তীক্ষ্ণ ফলা, আর যখন দন্তন্য দিব সেই অনিক অর্থ হয়ে যাবে কি, সেনাবাহিনী। তো সেই জায়গাটাও খেয়াল করতে হবে। তার হচ্ছে অনুগত এবং বাধ্যগত, এই জায়গায় কিন্তু আমরা লিখি একটা যখন আমরা লিখি একটা দরখাস্ত যখন লিখি, সেই দরখাস্ত নিচে আমরা কি লিখি, দরখাস্ত নিচে লিখি যে আপনার একান্ত বাধ্যগত। বাধ্যগত বলা যাবে না, কারণ বাধ্যগত বলতে বাংলায় কোনো শব্দ নেই। অনুগত অর্থে বাধ্যগত লেখা যাবে না, লিখতে হবে বাধ্য। তাহলে এটা শুদ্ধ রূপ কি, বাধ্যগত ভুল, বাধ্যগত ভুল। আমাকে লিখতে হবে কি, অনুগত। কি লিখতে হবে, অনুগত। অর্থাৎ কেউ যদি লিখতে চায় তাহলে আপনার বাধ্য লেখা যাবে, কিন্তু বাধ্যগত লেখা যাবে না। নেক্সট হচ্ছে অন্তস্থ এবং অন্তস্থ, একটার মধ্যে কি আছে, একটার মধ্যে বিসর্গ আছে আর একটার মধ্যে বিসর্গ নেই, দুটোই শুদ্ধ। অন্তস্থ শব্দের অর্থ হচ্ছে ভেতরে অবস্থিত, ভেতরে অবস্থিত, ভেতরে অবস্থিত বলেই তো এই যে বিসর্গটা আছে। এই বিসর্গ দ্বারা বোঝাবে যে ভিতরে কিছু একটা আছে। আর যদি ভিতরে বিসর্গ না থাকে এর অর্থ যেমন অন্তস্থ কোণ মানে ভেতরে কোণ, আর অন্তস্থ শব্দ হচ্ছে অন্তে বা শেষে অবস্থিত। এই অন্তস্থ মানে হচ্ছে কি, শেষে অবস্থিত। অন্ত মানে হচ্ছে শেষে, অন্ত অবস্থিত। আর এই অন্তস্থ যখন আমি ভিতরে দিব, বিসর্গ দিব, তার মানে কি ভিতরে কিছু একটা আছে। তাহলে ভিতরে কিছু একটা আছে বা ভিতরে কিছু অবস্থিত, সেই ক্ষেত্রে আমরা কি দিতে হবে, বিসর্গ দিতে হবে। মনে রাখবেন কিভাবে, এই যে বিসর্গ, এই বিসর্গ মানে হচ্ছে এখানে ভিতরে কিছু একটা আছে, ভিতরে কিছু একটা আছে, এভাবে মনে রাখবেন। তারপর হচ্ছে অজ্ঞানতা। অজ্ঞানতা অর্থে হচ্ছে জ্ঞান শূন্যতা। অজ্ঞতা অর্থে অজ্ঞানতা ব্যবহার করলে কি হবে, ভুল হবে। তাহলে আমরা অজ্ঞানতা বলা যাবে না, আমাদের কি বলতে হবে, অজ্ঞতা অর্থে অজ্ঞতা লিখতে হবে। কি লিখতে হবে, অজ্ঞতা লিখতে হবে। আর যদি কারো জ্ঞান নাই, জ্ঞান শূন্যতা, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে হবে, অজ্ঞানতা, অর্থাৎ যার জ্ঞান হারাইছে এরকম। তারপর হচ্ছে যত্র তত্র, যত্র তত্র, অত্র তত্র যত্র। অত্র মানে হচ্ছে এখানে, তত্র মানে হচ্ছে সেখানে, যত্র মানে হচ্ছে যেখানে। সুতরাং এই অর্থে অত্র বলা অশুদ্ধ হবে। অত্র কলেজে যে আমরা বলি যে অত্র কলেজের, আমরা অনেক সময় অত্র কলেজের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র কলেজের বা অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয়, এই যে বলি অত্র, এই অত্র অর্থ যেহেতু এখানে, তাহলে এটার অর্থ দাঁড়ায় এখানে বিশ্ববিদ্যালয়ে, আমি বললাম অত্র কলেজের, তাহলে কী হবে, এখানে কলেজের কোনো অর্থই হয় না। তাহলে এটা কী লিখতে হবে, এই কলেজে বা এই স্কুলে বা এই বিশ্ববিদ্যালয়ে বা এই হলে বা কিছু একটা। তাহলে অত্র মানে এখানে, তত্র মানে সেখানে। তাহলে অত্র স্কুল, অত্র কলেজ যখন আমরা বলবো সেগুলি কী হবে, ভুল হয়ে যাবে। অনুভূমিক এবং আনুভূমিক কোনটা ঠিক, অনুভূমিক শব্দের অর্থ, অনুভূমিক শব্দের সঙ্গে ক প্রত্যয় যুক্ত হয়ে অনুভূমিক হয়েছে, ইক প্রত্যয় যুক্ত হয়নি, তাই আনুভূমিক হবে না। এখানে কিন্তু ইক প্রত্যয় যুক্ত হয়নি, তাহলে এটা ঠিক, আনুভূমিক লেখা যাবে না। আনুভূমিক কি লেখা যাবে না, লেখা যাবে না। কারণ যদি ইক প্রত্যয় যুক্ত হলো, ইক প্রত্যয় যুক্ত হলে আগের স্বরটা কি হয়, বৃদ্ধি পায়। আগের স্বর বৃদ্ধি পায় হচ্ছে যদি ইক প্রত্যয় যুক্ত হয়। ইক প্রত্যয় যুক্ত হলে এটা হয়ে যেত আনুভূমিক। যেহেতু ক প্রত্যয় যুক্ত হয়েছে তাহলে এটা কি থাকবে, অনুভূমিকই থাকবে। তাহলে এটা আমার হলো, এটা হলো, এটা হলো।
নেক্সট হচ্ছে অনুষ্ঠেয়, অনুষ্ঠাতব্য আর অনুষ্ঠিতব্য। এটাই তিনটার মধ্যে কোনটা ভুল? অনুষ্ঠিতব্য বলে কোনো শব্দ নেই, তাহলে আমরা এটা মুছে ফেলি। কী মুছে ফেলি? অনুষ্ঠিতব্য বলে কিছু নেই, কিন্তু এটা আমরা ভুল করি। আমাদের প্রত্যেকটা যে কী বলে এটাকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে ইগুলো বের হয়, বিজ্ঞপ্তিগুলো বের হয় বা অফিস অর্ডার যেগুলো বের হয়, সেখানে কিন্তু দেখবেন আপনার লেখা আছে অনুষ্ঠিতব্য। কী লেখা আছে? অনুষ্ঠিতব্য। কিন্তু এই অনুষ্ঠিতব্য শব্দটা ভুল, এটা হবে অনুষ্ঠাতব্য অথবা অনুষ্ঠেয়। অনুষ্ঠিতব্য নামে বাংলা কোনো শব্দ নেই, তাই ভবিষ্যতে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হবে অর্থে অনুষ্ঠেয় অথবা অনুষ্ঠাতব্য লিখতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে অনুষ্ঠিতব্য লেখা যাবে না, তাহলে এটা ভুল। তারপর হচ্ছে অন্যান্য এবং অন্যান্য। এটা নিয়ে আমরা যখন সন্ধি পড়েছিলাম, স্বরসন্ধি যখন পড়িয়েছিলাম, তখন আপনাদের মনে আছে যে 9 10 ব্যাকরণ বইয়ে দেওয়া আছে যে অন্যান্যটার হচ্ছে নিপাতনে সিদ্ধ না, অন্যান্য নিপাতনে শুদ্ধ না। অন্য যোগ অন্য সমান কি? অন্যান্য, এটা নিয়ম অনুযায়ী হয়েছে। আর অন্য যোগ অন্য সমান যে অন্যান্য হয়, সেক্ষেত্রে নিপাতনে সিদ্ধ। তাহলে 9 10 ব্যাকরণ বই কেন ভুল আছে? ওইটাকে ফলো করে অন্যান্য বোঝারা করে সব ভুল দিয়ে রাখছে। তাহলে অন্যান্য মানে কি? অন্যান্য মানে হচ্ছে অন্যান্য, আদার্স। এই অন্যান্য মানে হচ্ছে আদার্স। আর এই অনন্য মানে হচ্ছে কি? পরিপূরক, অপরাপর। তাহলে এই অন্যান্য মানে হচ্ছে অপরাপর বা ভিন্ন ভিন্ন, আর অন্যান্য মানে হচ্ছে পরস্পর, মানে ভাইস ভার্সা ইংলিশে যেটা বলে, একটা একজন আরেকজনের উপর পরিপূরক করতে অন্যান্য বোঝায়, আর অন্যান্য মানে হচ্ছে মানে বিভিন্ন আর কি। তারপরে এই যে অন্ত এবং অন্ত, এই অন্ত এবং অন্তের মধ্যে পার্থক্য কি? যেমন আপনারা দেখবেন যে অন্ত অ বা অন্ত অধ্বনির উচ্চারণ লেখো, অন্ত এইরকম অন্ত বলা হয়। তা সেই অন্তের মধ্যে আপনি কখনো দেখবেন যে জফলা আছে, আবার কখন জফলা নেই। কারো কাছে কেউ হয়তো মনে করেন যে জফলা এখানে জফলাটা মানে এমনি দেওয়া হয়েছে, অথবা জফলা মনে ভুল করে দেওয়া হয়েছে। আবার কেউ হয়তো মনে করেন যে ভুল করে জফলাটা দেওয়া হয়নি। আসলে দুইটাই ঠিক, কিন্তু দুইটার অর্থ ভিন্ন। অন্ত জফলা যখন দিব তখন সেটা হচ্ছে বিশেষণ। কি বলেছি? জফলা যখন দিব তখন সেটা বিশেষণ। অন্ত শব্দের অর্থ হচ্ছে স্থিত, অন্তস্থ বা অন্তে অবস্থিত। আর অন্ত অর্থ হচ্ছে শেষ, এটি হচ্ছে বিশেষণ। তাহলে অন্ত যখন লিখবো তখন সেটা হচ্ছে কি? বিশেষ্য বা নাউন, আর এটা হচ্ছে কি? বিশেষণ। তাহলে অন্তমিল অর্থে লিখলে কি হবে? ভুল হবে। অন্তমিল হলো মিলহীন বা শেষ মিল। তাহলে আমরা লিখলাম যে অন্তমিল, যে কবিতায় অন্তমিল নেই, তাহলে এখানে কি লিখতে হবে? অন্তমিল লিখতে হবে। অন্তমিল লিখলে কি হবে? ভুল হবে। কারণ অন্তমিল মানে হচ্ছে অন্তে মিল, মানে শেষে মিল। তারপরে আমরা যাই হচ্ছে অপেক্ষমান এবং অপেক্ষমান। এটা হচ্ছে মূর্ধন্য দিয়ে, আর এটা হচ্ছে দন্তন্য দিয়ে। কোনটা ঠিক? নত্যবিধান অনুযায়ী অপেক্ষমান মূর্ধন্য যে বানানটা আছে এটা ঠিক। এটা আমি মনে হয় আপনাদের যখন চুম্বক তত্ত্ব পড়িয়েছিলাম নত্য সত্যবিধানে, সেখানে বলেছিলাম। তারপর হচ্ছে অবিমিশ্রকারিতা এবং অবমিশ্রকারিতা। কোথাও মূর্ধন্য দেয়া আছে, আর কোথাও তালব্যস্য দেয়া আছে। তাহলে কোনটা ঠিক হবে? অবিমিশ্রকারিতা। অবিমিশ্র অর্থ অবিবেচক, অসহনশীল, এটি বিশেষণ। এর বিশেষ্য হবে অবিমিশ্রকারিতা। অবিমিশ্র বা অবিমিশ্রকারিতা অপপ্রয়োগ। তাহলে এটা হচ্ছে ভুল। মূর্ধন্য স দিয়ে যেটা, সেটা হচ্ছে ভুল। এই নামে কোনো শব্দ নেই, মূল শব্দটা হচ্ছে তালব্যস্য দিয়ে। তারপর হচ্ছে অর্থনৈতিক নাকি আর্থনৈতিক। অর্থনৈতিক নাকি আর্থনৈতিক? দেখেন, অর্থনীতি শব্দের সঙ্গে ইক প্রত্যয় যুক্ত হয়ে হয় আর্থনীতিক। কি হয়? আর্থনীতিক, অর্থনৈতিক নয়। তাই অর্থনৈতিক মানে আমরা অর্থনৈতিক বলি না, অর্থনৈতিক মন্দা। এটা মূলত ব্যাকরণগতভাবে এটা ঠিক নয়, তারপরে বহুল প্রচলিত বলে আমরা ব্যবহার করি। আপনারা যদি পরীক্ষা এইভাবে আসে তাহলে আপনারা আর্থনৈতিক দিবেন, অর্থনৈতিকটা দিয়েন না। কিন্তু এমনিতে আপনি চাইলে অর্থনৈতিক ব্যবহার করতে পারেন, যেহেতু এটা বহুল প্রচলিত বা আর যেহেতু আপনার নম্বর পাওয়ার কোনো ব্যাপার আছে, বিশেষ পরীক্ষা না কিছু, সেক্ষেত্রে আপনারা সঠিকটা অর্থনৈতিক দিবেন। তারপর হচ্ছে অশ্রুজল এবং অশ্রুবাড়ি। অশ্রুজল এবং অশ্রুবাড়ি, এটা প্রচলিত বইয়ে বলা আছে যে অশ্রুজল হচ্ছে ভুল প্রয়োগ,
বা অশ্রুবাড়ি হচ্ছে ভুল প্রয়োগ বা অপপ্রয়োগ বলা হয়। আমিও হয়তো যখন আমি ইন্টারমিডিয়েট ছিলাম বা আরও পড়েছিলাম বা আমি যখন কোচিংয়ে ক্লাস নিতাম এর জন্য কিসের জন্য অ্যাডমিশনের জন্য, সেখানে আমি অশ্রু জল বানানটি ভুল পড়াতাম, যে অশ্রু মানেই হচ্ছে চোখের জল, এর সাথে আবার নতুন করে জল দেওয়ার দরকার নেই। কিন্তু বাংলা একাডেমি বলেছেন অশ্রু যে কথা, অশ্রু জল একই কথা এবং অশ্রুবাড়ি একই কথা, এবং তিনটাই ঠিক বাংলা একাডেমি বলেছে। বাংলা একাডেমি যেখানে বলেছে সেখানে আমার নম্বর পাওয়ার যেহেতু বিষয় আছে, তাহলে আমাদের নিজেদের আর কোনো মতামত নেই, আমরা বাংলা একাডেমির মতামতটাই মেনে নিতে হবে। সেক্ষেত্রে তারা ব্যাখ্যাটাকে দিয়েছে, ব্যাখ্যাটা একটু আমি পড়ছি, দেখেন। অশ্রু শব্দের অর্থ হচ্ছে চোখের জল বা চোখের বাড়ি। বাংলা একাডেমি অভিধান মতে সংস্কৃত অশ্রুজল, অশ্রুযোগ জল ও সংস্কৃত অশ্রুবাড়ি, অশ্রুযোগ বাড়ি শব্দের অর্থ নয়নবাড়ি। শব্দ দুটি অশ্রুর সমার্থক। অনেকে মনে করেন অশ্রুবাড়ি অশ্রুজল বাহুল্য। তাদের যুক্তি, যেখানে অশ্রু অর্থ চোখের জল, সেখানে অশ্রুর সঙ্গে পুনরায় জল বা বাড়ি লেখা হলে অশ্রুজল বা অশ্রুবাড়ি শব্দের অর্থ হয়ে যায় চোখের জল জল। কী হয়ে যায়? চোখের জল জল। এই যুক্তি ঠিক নয়। ঠিক হতো যদি অশ্রু ও বাড়ি আলাদা করে লেখা হতো, অশ্রু ও জল পরস্পর ফাঁক রেখে অশ্রুজল লেখা হতো। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে অশ্রু এবং জল যদি আলাদা লেখা হয় সেক্ষেত্রে অপপ্রয়োগ হবে, কিন্তু একসাথে যখন লেখা হবে সেক্ষেত্রে কী হবে না? অপপ্রয়োগ হবে না। সেক্ষেত্রে এই অশ্রু জল বলতে ওই চোখের জলকেই বোঝানো হবে। এবং এটাকে আর্শ প্রয়োগ অনেকে বলেন। আর্শ প্রয়োগ মানে হচ্ছে কবি সাহিত্যিকরা যখন কোনো একটা শব্দ ব্যবহার করেন, সেখানে যদি ব্যাকরণগতভাবে কোনো মিস্টেক থাকে, ব্যাকরণগতভাবে কোনো থাকে, কিন্তু সমাজে বহুল প্রচলিত থাকে, সেক্ষেত্রে ওইটাকে গ্রহণ করা হয় এবং ওইটাকে বলা হয় আর্শ প্রয়োগ। আর্শ মানে হচ্ছে ঋষি, মানে ঋষিরা, অর্থাৎ কবি সাহিত্যিক বা যারা আছেন তো ঋষি সমতুল্য, তো ওনারা যেগুলো ব্যবহার করেছেন ওই ভুলটাকে অভিধানে ঠিকভাবে গ্রহণ করাকে আর্শ প্রয়োগ বলে। তাহলে এই অশ্রুজল বা অশ্রুবাড়িকে অনেকে আর্শ প্রয়োগ বলেন এবং এটাকে অপপ্রয়োগ বলতে নারাজ। এবং বাংলা একাডেমিতে অভিধানে কিন্তু অশ্রু এবং অশ্রুজল, অশ্রুবাড়ি তিনটা শব্দই আছে, যে কারণে এটাকে আমরা তিনটাকেই শুদ্ধ হিসেবে ধরব। তারপর হচ্ছে অভ্যন্তরীণ এবং আভ্যন্তরীণ। ব্যাকরণ অনুসারে আভ্যন্তরীণ অশুদ্ধ। আভ্যন্তরীণ যে আমরা বলি এটা অশুদ্ধ। অভ্যন্তর শব্দের সঙ্গে ইন প্রত্যয় যুক্ত হয়ে অভ্যন্তরীণ হয়েছে। ইন প্রত্যয় যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পায় না। যদি আমি ইক প্রত্যয় যদি যোগ করতাম তাহলে হয়তো আভ্যন্তরিক বা এটা বা কিছু হতো, কিন্তু যেহেতু আমি ইন প্রত্যয় যুক্ত করেছি, ইন প্রত্যয় আদিস্বর বৃদ্ধি পায় না, সুতরাং অভ্যন্তরের সাথে যেহেতু আমি যুক্ত করেছি, অভ্যন্তর যোগ ইন সমান কি? অভ্যন্তরীণ। আর অভ্যন্তর যোগ ইক যদি বলতাম তাহলে কি হতো? আভ্যন্তরিক। সেক্ষেত্রে ঠিক ছিল। তারপর হচ্ছে আকণ্ঠ পর্যন্ত। এইখানে বাহুল্য দোষ আছে। আকণ্ঠ দ্বারা হচ্ছে কণ্ঠ পর্যন্ত বোঝায়, সুতরাং আকণ্ঠ শব্দের সঙ্গে আবার পর্যন্ত দেয়া যাবে না, হয় কণ্ঠ পর্যন্ত অথবা আকণ্ঠ। বা আকণ্ঠ পর্যন্ত যদি বলি তার অর্থ দাঁড়ায় কণ্ঠ পর্যন্ত, কারণ আকণ্ঠ শব্দের অর্থ কি? আকণ্ঠ শব্দের অর্থ হচ্ছে কণ্ঠ পর্যন্ত। আমার হাতের লেখা এত খারাপ হয়ে যাচ্ছে ইদানিং, এটার হাতের লেখা খারাপ হওয়ার কারণ হচ্ছে যে হাতে লিখি না, তো সব ল্যাপটপে লিখি, যে কারণে আমার হাতের লেখা খারাপ হয়ে যাচ্ছে। আকণ্ঠ মানে হচ্ছে কণ্ঠ পর্যন্ত। কিন্তু এখন আমি যদি বলি কণ্ঠ পর্যন্ত, আবার পর্যন্ত, তাহলে অর্থ কি দাঁড়ায়? কণ্ঠ পর্যন্ত দ্বিত্ব হয়ে যাচ্ছে, বাহুল্য হয়ে যাচ্ছে, তো বাহুল্য করা যাবে না। তারপর হচ্ছে আগত বা আসন্ন। আগত শব্দের অর্থ হচ্ছে এসেছে, আর আসন্ন অর্থ হচ্ছে আসবে। সুতরাং কেউ যদি বলে আগত মাসে তোমাকে সিনেমা দেখাতে নিয়ে যাব, সেক্ষেত্রে কিন্তু ভুল হবে। তাহলে ভুল হবে, বাক্যটি শুদ্ধ হবে আসন্ন মাসে তোমাকে সিনেমা দেখাতে নিয়ে যাব। তাহলে আগত মানে যে অলরেডি এসেছে, আর আসন্ন মানে হচ্ছে যে আসবে। তাহলে আগত মানে হচ্ছে পুরা ঘটিত বর্তমান, মানে যেটা আসছে পারফেক্ট টেন্সে, আর আসন্ন মানে হচ্ছে ফিউচার টেন্সে। ঠিক আছে? আগামীতে বা আগামী দিনে বা ভবিষ্যতে, এইটাতে আমরা ভুল করি। আগামী শব্দটি বিশেষণ, কি বলেছি? আগামী শব্দটি বিশেষণ, এর সঙ্গে বিশেষের সঙ্গে বিভক্তি যুক্ত হয় না, যে কারণে আগামীতে বলা যাবে না। আগামীতে বললে কি হবে? ভুল হবে। বিভক্তির সাথে আমরা যখন বিশেষ এবং বিশেষণ নির্ণয়ের টেকনিক শিখিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বলেছিলাম শব্দটির সাথে যদি শব্দটির সাথে যদি বিভক্তি থাকে তাহলে বুঝবেন সেটি হচ্ছে একটি বিশেষ্য। আর যে শব্দটির সাথে যদি বিভক্তি না থাকে তাহলে সেটিকে হবে বিশেষণ হবে। তাহলে আগামী নিজেই একটি বিশেষণ, তাহলে তার সাথে যখন আমি তে দিব, তে প্রত্যয় যাবে, এ ওতে সপ্তমী বিভক্তি দিব,
তখন সব বিভক্তি এতে সপ্তমী বিভক্তি, তখন কিন্তু ভুল হবে। তাহলে আগামীতে বললে ভুল হবে। যেমন আমরা বলি যে আগামীতে বিষয়টা দেখব, তাহলে ভুল। তাহলে আগামী দিনে বা ভবিষ্যতে এই কথা লিখতে হবে। তাহলে আগামী দিনে বা আগামী মাসে বা আগামী বছরে বলতে হবে, অথবা ভবিষ্যতে বলতে হবে। তাহলে আমার আগামী দিনে বললেও ঠিক হবে, ভবিষ্যতে বললেও ঠিক হবে, কিন্তু আমি যদি বলি আগামীতে তাহলে কি হবে? ভুল হবে। নেক্সট হচ্ছে আজও এবং আজও। আজও শব্দটি শুদ্ধ রূপ, কিন্তু আজও হচ্ছে অশুদ্ধ। কি লিখতে হবে? আজ ও লিখতে হবে, কিন্তু আজও এভাবে লেখা যাবে না। আজও এভাবে লিখলে কি হবে? অশুদ্ধ রূপ। তারপর হচ্ছে আঙ্গিক। আঙ্গিক আঙ্গিক শব্দের অর্থ হচ্ছে অঙ্গ সম্বন্ধীয়। কলা কৌশল অর্থে আঙ্গিক ব্যবহার অশুদ্ধ। এটা আসলে এটা হচ্ছে আমরা যারা বাংলায় পড়েছি বা আমরা যারা লিটারেচার পড়েছি, তারা স্ট্রাকচার শব্দ বা প্রকরণ হিসেবে, প্রকরণ অর্থে আমরা বলি যে এই উপন্যাসের আঙ্গিকটা কেমন, এই নাটকের আঙ্গিকটা কেমন, এই সাহিত্যিকের তার গল্পের আঙ্গিকটা কেমন। যে আঙ্গিক বলি, আঙ্গিক অর্থে বলতে আমরা নর্মালি যে কলা কৌশল বা এটার প্রকরণটা কি, স্ট্রাকচারটা কি, এইটা সম্পর্কে আমরা বোঝাতে চাই। কিন্তু আঙ্গিক মানে হচ্ছে অঙ্গ সম্বন্ধীয়। সুতরাং কলা কৌশল অর্থে আঙ্গিক ব্যবহার করলে কি হবে? অশুদ্ধ হবে। তাহলে পরীক্ষা যে আসে বাংলা বিভাগে বা নানা জায়গায় যে আঙ্গিক, এটির আঙ্গিক লেখো, সেটা কিন্তু ভুল হবে। সেখানে প্রকরণ লেখাই শ্রেয়। তারপর হচ্ছে আয়ত্তাধীন। আয়ত্তাধীন হচ্ছে ভুল। কেন ভুল? আয়ত্ত শব্দের অর্থ হচ্ছে অধীন, আর আয়ত্ত শব্দের হচ্ছে অধীন। আয়ত্ত শব্দের পরে অধীন যোগ করে আয়ত্তাধীন লিখলে অশুদ্ধ হবে। সে আমার আয়ত্তে অথবা অধীনে আছে লিখতে হবে। কারণ আয়ত্ত যে জিনিস, অধীন একই জিনিস, ডবল হয়ে যাচ্ছে। যেমন শুধু এবং মাত্র যেরকম শুধুমাত্র একরকম হয়ে যায়, বা সকল শিক্ষকগণ যেরকম দ্বিত্ব হয়ে যায়, এরকম যদি দ্বিত্ব হয়ে গেছে বা বাহুল্য দোষ হয়ে গেছে, তাহলে আমাকে কী লিখতে হবে? হয় লিখতে হবে আয়ত্তে, অথবা লিখতে হবে অধীনে। কিন্তু আয়ত্তা দিয়ে লেখা যাবে না, লিখলেই ভুল হবে। এখন হচ্ছে আশঙ্কা এবং সম্ভাবনা। আশঙ্কা এবং সম্ভাবনা, এই শব্দটা আমি খুব সচেতনভাবে ব্যবহার করি। আমি যদি বলি যে যুদ্ধের সম্ভাবনা আছে, তাহলে কিন্তু ভুল হবে। যুদ্ধের আশঙ্কা আছে, অর্থাৎ আশঙ্কাটা হচ্ছে নেগেটিভ কোনো অর্থে ব্যবহৃত হবে, আর পজিটিভ কোনো অর্থে ব্যবহৃত হবে সম্ভাবনা। আমি যদি বলি যে বন্যার সম্ভাবনা আছে, তাহলে কিন্তু ভুল হবে। কী হবে? বন্যার আশঙ্কা আছে। আর পজিটিভ অর্থে কী হচ্ছে? সম্ভাবনা। আমি যদি বলি যে আগামী মাসে পরীক্ষার ফল বেরোবার আশঙ্কা আছে, বলা যাবে না, সেখানে আবার কি? সম্ভাবনা আছে। তাহলে পজিটিভ, সম্ভাবনা শব্দটি ইতিবাচক অর্থে ব্যবহৃত হয়, আশঙ্কা শব্দটি নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়। আগামীকাল ঝড় হওয়ার সম্ভাবনা আছে বললে কী বা ভুল হবে। এটা আমরা কিন্তু প্রায় বলি যে আগামীকাল ঝড় হওয়ার সম্ভাবনা আছে, এটা কিন্তু ভুল হবে। বাক্যটি সঠিক রূপ হবে যে আগামীকাল ঝড় হবার আশঙ্কা আছে। তাহলে এই যে আমরা খুব আশিস এবং আশিস, এইটা আশিস এবং আশিসটা হচ্ছে 33তম বিশেষ রিটেনে আসছিল যে আশিস দিয়ে একটা শব্দ গঠন করার জন্য। তখন কোনো এক কারণে, আমি হয়তো একটা কারণে, একজন ছাত্র নাকি এরকম লিখেছে যে আগামীকাল তুই আসিস, মানে আগামীকাল তুই আসিস, মানে এরকম লিখেছে, আগামীকাল তুই আসিস। এই আশিস মানে তো আশা না, এই আশিস মানে হচ্ছে আশীর্বাদ। এই আশিস মানে হচ্ছে কি? আশীর্বাদ। আর আশিস যখন দীর্ঘিকার দিব, তখন সেটা কী হয়ে যাবে? ভুল হবে। ঠিক আছে? তাহলে আশিসটা ঠিক, আর এই আশিস দীর্ঘিকার দিলে হবে কি? ভুল হবে। আরোগ্য। অনেক দিন জ্বরে ভোগার পর তিনি আরোগ্য হলেন, এই বাক্যটি সঠিক মনে হলে অশুদ্ধ। কি বলেছি? অনেক দিন জ্বরে ভোগার পরে তিনি আরোগ্য হলেন। আরোগ্য শব্দের সঙ্গে লাভ ব্যবহৃত হয়, সুতরাং বাক্যটি শুদ্ধভাবে অনেক জ্বরে ভোগার পরে আরোগ্য লাভ করলেন। আরোগ্য লাভ হয়, আরোগ্য নিজে নিজে ব্যবহৃত হয় না। আভাস এবং আভাস। এই যে আভাস বাষ্প মুশি কষ্ট, আমি আপনাদের যখন সত্যবিধান পড়িয়েছিলাম, তখন এই যে আভাস শব্দটি আসছিল, এই আভাস শব্দটি হচ্ছে, মানে কোনো একটা বইয়ের আভাস পড়লে বই সম্পর্কে আভাস পাওয়া যায়। এক আভাস মানে হচ্ছে ভূমিকা, এই আভাস মানে কি? ভূমিকা। কোনো একটা বইয়ের ভূমিকাটা হচ্ছে আভাস বা ইন্ট্রোডাকশান। আর এই আভাস যখন দন্তানুস্ব দেওয়া হয়, তখন হচ্ছে ইঙ্গিত। তাহলে কোনো বইয়ের একটা বাক্য লিখেছি, কোনো বইয়ের আভাস পড়লেই বিষয় সম্পর্কে আভাস পাওয়া যায়। তাহলে এই আভাস মানে হচ্ছে ভূমিকা, আর এই আভাস মানে হচ্ছে ইঙ্গিত। তারপর হচ্ছে ইদানিংকাল, ইদানিন্তন, এই তিনটার মধ্যে কোনটা ভুল কোনটা ঠিক? ইদানিং কালটা হচ্ছে ভুল, আর ইদানিংটা ঠিক, ইদানিন্তনটা ঠিক। ব্যাখ্যাটিকে দেখেন, ইদানিং শব্দের অর্থ হলো বর্তমান কাল। সুতরাং ইদানিং শব্দের পরে যদি আবার কাল যুক্ত করি, যে
সেটা কী হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তবে ইদানীন্তন বিশেষণ হিসেবে ব্যবহৃত হতে পারে। আমি যদি বলি ইদানিংকালে আমার মন ভালো নেই, সে কিন্তু ভুল হবে। কী লিখবে, ইদানিং আমার মন ভালো নেই। ঠিক আছে। আর ইদানীন্তন বিশেষণ হিসেবে ব্যবহার করা যেতে পারে। তারপর হচ্ছে ইতিপূর্বে এবং ইতপূর্বে, এটাও খুব একটি মিস্টেক, আমরা মিস্টেক করি। সংস্কৃত ইত, আমি এইরকম বলেছিলাম, আপনাদের মনে আছে যে দন্তস্বর নিচে সংস্কৃত নিয়মে যে দন্তস্বরটি হস্তিন মানে হচ্ছে বিসর্গ, আর রর সাথে যখন আমি বিসর্গ সন্ধি পড়েছিলাম, আপনাদের হয়তো মনে থাকতে পারে, রর সাথে হস্তিন মানে হচ্ছে বিসর্গ। এটা সংস্কৃত নিয়মে যে পড়িয়েছিলাম, মনে আছে? এইটাই কিন্তু এখানে লেখা হয়েছে যে ইত, ইত মানে ইতস, ইত একটি অব্যয়, এর অর্থ হচ্ছে এই স্থান বা এই স্থানে ইত্যাদি। ইত শব্দের পূর্বে, ইত শব্দের সঙ্গে পূর্বে শব্দের সন্ধি করলে সন্ধি নিয়ম অনুসারী হয় ইত যোগ পূর্বে হয় কি ইত পূর্বে গঠিত হয়। তাই ইতিপূর্বে লেখা যাবে না, লিখতে হবে কি ইতপূর্ব। তাহলে এইটা ইতপূর্ব আমরা সন্ধিতে পড়িয়েছিলাম, ইত যোগ পূর্বে, ইত যোগ পূর্বে, ইতপূর্বে, আর হচ্ছে ইতিপূর্বে নামে কোনো কথা নেই। এটা লিখলে কী হবে, ভুল হবে। তাহলে এটা হচ্ছে ভুল, এটা লিখলে ভুল, এটা লিখলে সত্যি। কীভাবে মনে রাখবেন, ইতপূর্বে, তাহলে ইতপূর্বে কিছু একটা আছে, মাঝখানে এই যে একটা কোনো একটা ঘটনা ছিল বলে এই ঘটনাকে আপনি ওই বিসর্গ দিয়ে মনে রাখেন। সেম ব্যাপার হচ্ছে ইতিমধ্যে, আমরা জানি বিসর্গ সন্ধিতে আমি টেকনিক পড়েছিলাম, আপনাদের মনে আছে? বিসর্গ টেকনিক পড়েছিলাম যে র সমান হচ্ছে বিসর্গ, রেফ সমান বিসর্গ, মনে আছে? তারপর বলেছিলাম মনসংযুক্ত শব্দ ওকার সমান হচ্ছে বিসর্গ। আবার পড়িয়েছিলাম যে কোনো শব্দের মাঝখানে যদি ওকার থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিসর্গ হয়। তাহলে এই যে ইতোমধ্যে, এইটা কিন্তু বিসর্গ সন্ধির উদাহরণ। হ্যাঁ, এখানে ইতিমধ্যে বললে কিন্তু ভুল হবে। তাহলে এখানে হবে ইতোমধ্যে, আর এখানে হবে ইতপূর্বে। ইতিপূর্বে বা ইতিমধ্যে বললে ভুল হবে, অর্থাৎ ইতি ব্যবহার করা যাবে না। দুই জায়গায়, কোনো জায়গায় ইতি শব্দের ব্যবহার নেই। এটা হচ্ছে ইতপূর্বে, আর এটা হচ্ছে ইতোমধ্যে। যেমন ইত একটি অব্যয়, এই অর্থ হচ্ছে স্থান, মানে আগেরটাই কন্টিনিউ করেছি। তাহলে ইতোমধ্যে অর্থে কি, ইত যুগ মধ্যে সমান হচ্ছে কি ইতোমধ্যে হয়েছে, তাই ইতিমধ্যে লেখা যাবে না, লিখতে হবে কি ইতোমধ্যে। তাহলে ইতিমধ্যে ভুল, আর ইতিমধ্যে ভুল, আর ইতোমধ্যে হচ্ছে ঠিক। তারপর দেখেন উচ্চ বালিকা বিদ্যালয়, উচ্চ বালিকা বিদ্যালয়, উচ্চ বালিকা বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় শুদ্ধ, আর এই বালিকা, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আমি একটু লিখে দিচ্ছি। যদি আমি লিখি বালিকা উচ্চ বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় একসাথে হবে, কিন্তু যদি লিখি উচ্চ বালিকা বিদ্যালয় তাহলে কিন্তু ভুল হবে। কি বলেছি, উচ্চ বালিকা, বালিকাটা উচ্চ না, বিদ্যালয়টা হচ্ছে উচ্চ। ঠিক আছে, তাহলে বালিকা উচ্চ মহাবিদ্যালয় লিখলেও হবে। তাহলে উচ্চ শব্দটা হচ্ছে বিদ্যালয় বা মহাবিদ্যালয়ের সাথে একসাথে সেটে বসবে বা একসঙ্গে বসবে। তারপর হচ্ছে উজ্জ্বল, উজ্জ্বল, প্রজ্জ্বল এবং প্রজ্জ্বল, এই তিনটার মধ্যে কোনটা ঠিক? এই তিনটার মধ্যে হচ্ছে এই একটা ভুল, আর এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। তাহলে কোনটার অর্থ কি দেখেন, উজ্জ্বল বলে কোনো শব্দ বাংলায় নেই। আর উজ্জ্বল, জয় জন নিচে যেটা ব আছে, শব্দের অর্থ হচ্ছে আলোকিত, দীপ্তিমান বা ঝলমলে। আর উজ্জ্বল শব্দের সঙ্গে, উজ্জ্বল শব্দের পূর্বে উপসর্গযুক্ত হচ্ছে প্রজ্জ্বল। তাহলে যে উজ্জ্বলটা অনেক বেশি, সেটাকে বলা হচ্ছে প্রজ্জ্বল। তাহলে উজ্জ্বল, যেমন আমি যদি বলি শুদ্ধ, তাহলে যেমন ঠিক, আবার বলছি বিশুদ্ধ। তাহলে যে শুদ্ধটা একটা বিশেষভাবে শুদ্ধ, সেটা হচ্ছে বিশুদ্ধ। আর যে উজ্জ্বলটা একটু বেশি প্রকৃষ্টরূপে উজ্জ্বল, সেটাকে হচ্ছে প্রজ্জ্বল। তাহলে উজ্জ্বলটা আর প্রজ্জ্বলটা একই, উজ্জ্বল এবং প্রজ্জ্বলটা, অর্থাৎ যে উজ্জ্বলটা অনেক বেশি উজ্জ্বল সেটাকে আমরা কি বলছি, প্রজ্জ্বল। তাহলে প্রজ্জ্বল, তাহলে এই প্রজ্জ্বল অর্থ কি, এই প্রজ্জ্বল জয়জনী, এই প্রজ্জ্বল অর্থটা হচ্ছে দেখেন, জল শব্দের সঙ্গে, জল শব্দের আগে উপসর্গযুক্ত হয়েছে প্রজ্জ্বল, এর অর্থ হলো অতিশয় জ্বলন, এর অর্থটি কি অতিশয়, ওই প্রজ্জ্বল মানে হচ্ছে অনেক বেশি জ্বলছে, এই জল মানে হচ্ছে জ্বলা, এর আগে হচ্ছে প্রযুক্ত হচ্ছে একটি উপসর্গযুক্ত হয়েছে, তাহলে প্রজ্জ্বল মানে হচ্ছে অতিশয় বা অনেক বেশি যেটা জ্বলছে বা জ্বলন। যেমন প্রজ্বলিত মোমবাতি হাতে নয়নমণি হাঁটছিল, দেখেন প্রজ্বলিত মানে জ্বলছে যেটা, মোমবাতির উজ্জ্বল শিখায় তোমার মুখ প্রজ্জ্বল হয়ে উঠল। এই দুইটা উদাহরণ একটু খেয়াল করলে আপনার হয়তো ভালো বুঝতে পারবেন। তারপর হচ্ছে উৎপত্তি এবং ভূৎপত্তি।
আমরা লিখি যে ব্যুৎপত্তি অনুসারে এই কতভাবে ভাগ করা যায়। ব্যুৎপত্তি অনুসারে শব্দকে 5 ভাগে ভাগ করা যায়। এখানে আমরা কোনো বই আছে ব্যুৎপত্তি, কোনো বই আছে উৎপত্তি। আসলে কোনটা হবে? উৎপত্তি শব্দটা দেখেন, উৎযুগ পদযুগ তিথি শব্দের অর্থ হচ্ছে উদ্ভব, জন্ম বা সৃষ্টি বা আবির্ভাব, অভ্যুদয়। আর ব্যুৎপত্তি শব্দের অর্থ হচ্ছে গভীর বা পাণ্ডিত্য বা অভিজ্ঞতা। তাহলে আমরা যদি বলি যে ব্যুৎপত্তি অনুসারে শব্দ হচ্ছে 5 প্রকার, এর অর্থ কী দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় যে গভীর পাণ্ডিত্যে বা গভীর অভিজ্ঞতায় শব্দ হচ্ছে 5 প্রকার। কোনো অর্থ হলো? কোনো অর্থ নাই। তাহলে ব্যুৎপত্তি লেখা যাবে না। কোন অর্থে? উৎপত্তি অর্থে ব্যুৎপত্তি লেখা যাবে না, কারণ ব্যুৎপত্তির আলাদা অর্থ আছে। ব্যুৎপত্তি মানে হচ্ছে গভীর পাণ্ডিত্য বা অভিজ্ঞতা, তাই উৎপত্তি অর্থে ব্যুৎপত্তি লেখা যাবে না। তাহলে আমরা যখন লিখব যে শব্দটা হচ্ছে উৎপত্তি অনুযায়ী 5 প্রকার, তাহলে ঠিক আছে। যদি বলি ব্যুৎপত্তি অনুযায়ী তাহলে কিন্তু ভুল হবে। বাংলা ব্যাকরণ বইয়ে দেখবেন নানান জায়গায় এই ব্যুৎপত্তি কথাটা আছে। তাহলে ব্যুৎপত্তির বানানটাও দেখবেন। ব্যুৎপত্তি বানান হচ্ছে বয়রসকার, তারপরে প্রথমেই হচ্ছে জফলা, তারপর হচ্ছে খণ্ডত্ব। তাহলে ব্যুৎপত্তি বানানটার মধ্যে একটা ঝামেলা আছে। আপনারা খাতার মধ্যে 2-3 বার ব্যুৎপত্তি বানানটা লিখে নিন, তাহলে আপনারা ভালো পারবেন। এবার হচ্ছে উদ্যোগ এবং উদ্যোগ, দুইটা বানাই প্রচলিত, দুইটা বানানই প্রচলিত। একটা হচ্ছে উদ্যোগ বা উদ্যোগ, তবে বাংলা একাডেমি গ্রহণ করেছে উদ্যোগকে গ্রহণ করেছে, আমরা উদ্যোগকে গ্রহণ করব। উদ্যোগ এবং উদ্যোগ শব্দ দুটি অভিন্ন অর্থে ব্যবহৃত হয়। বর্তমানে উদ্যোগ শব্দটি শুদ্ধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। উদ্যোগটা বাদ। অনেক জায়গায় উদ্যোগ আছে, আপনি এটা বাদ দেবেন, উদ্যোগটা নেবেন। আর আমি যেগুলো দিচ্ছি আপনার ওই হায়াত মোহাম্মদের বইয়ে কী আছে, হায়াত মোহাম্মদের বই অবশ্যই ঠিক আছে, আপনি ওই সৌমিত্র সরকারের বইয়ে কী আছে, কোন গাইডে কী আছে, কোন ওই শ্রেষ্ঠ ড্যাশ, শ্রেষ্ঠ সহায়িকা, শ্রেষ্ঠ, এরকম নানান বাজারের অনেক ধরনের বই আছে। আপনার সেই বইগুলোর মধ্যে নানানভাবে দেওয়া থাকতে পারে, সাংঘর্ষিক মনে হতে পারে আপনার কাছে। যেমন একটু আগে বলেছেন কি জানি একজন সাংঘর্ষিক কথা বলেছেন। আমরা কিন্তু বাংলা একাডেমির বা লেটেস্ট যে ব্যাকরণটি সেটি কিন্তু আমরা পড়ছি এবং সেটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। উদ্বোধন, উদ্বেল এবং উদ্বেল কোনটা ঠিক? এই উদ্বোধন বানান এভাবে লেখা যাবে না, উদ্বেল বানান এভাবে লেখা যাবে না। কেন লেখা যাবে না? এর ব্যাখ্যাটা হচ্ছে ব যখন পৃথকভাবে ব উচ্চারিত হয়, অর্থাৎ বফলা যখন কোনো শব্দের শেষে কোনো একটা শব্দের সাথে যুক্ত হয়েছে বফলা, সেখানে যদি বফলার উচ্চারণ বজায় থাকে বা বফলার উচ্চারণ যদি অক্ষত থাকে অথবা জফলার উচ্চারণ যদি হয়, সেই ক্ষেত্রে বফলাটা ভেঙে লিখতে হবে। যেমন আমি যদি বলি ধরেন উদ্বোধন বানান, এখন এই উদ্বোধন বানান কেউ যদি না জানে, তাহলে এই উদ্বোধন বানানটা উচ্চারণ হচ্ছে এমন করতে পারে যে উদ্বোধন, এরকম করে ফেলতে পারে। এখানে বড় উচ্চারণটা কি হবে কি হবে না, এটা কেউ না জানলে কিন্তু এখানে উচ্চারণের বিভ্রান্তির সুযোগ রয়েছে। তাহলে আমাদের উচিত যেভাবে লিখলে বিভ্রান্তি কম হবে সেইভাবে লেখা। যে কারণে আমাদের উদ্বোধন বানানটা এইভাবে লিখতে হবে। উদ্বেল বানানটা কেউ এটার উদ্বেলও বলতে পারে বা জানে, আমাদের অনেক পরিচিত আছে যারা এটাকে উদ্বেল বলেন। কি বলেন? উদ্বেল। এটা কি হবে? উদ্বেল হবে। ঠিক আছে। তাহলে যেহেতু এখানে ভুল উচ্চারণের সুযোগ রয়েছে, তাহলে আমরা সেই বানানটি কী করবো না, সেই বানানটি একসাথে বফলা দেব না। তাহলে আমরা শুধু এইটা না, আরও অনেক উদাহরণ আছে। তাহলে এই যে আমরা দেখেন উদ্বন্ধ, উদ্বন্ধক, উদ্বায়ী, উদ্বাস্তু, দেখেন যে উদ্বাস্তু বানানটা কিন্তু আমরা সারা জীবন এইভাবে লিখে আসছি, উদ্বাস্তু। হ্যাঁ, উদ্বাস্তু বানানটা ভুল হয়েছে মনে হয়। এই যে উদ্বাস্তু বানানটা আমরা এইভাবে লিখে আসছি। হ্যাঁ, তাহলে এই উদ্বাস্তু বানান এইভাবে লেখা যাবে না। উদ্বাস্তু বানানটা কী লিখতে হবে? উদ্বাস্তু বানানটা ভেঙে লিখতে হবে। এই যে উদ্বাস্তু, উদ্বাহন, উদ্বাহী, উদ্বিগ্ন, এই যে উদ্বিগ্ন বানানটা আমরা এইভাবে লিখে আসছি। হ্যাঁ, এইভাবে লিখে আসছি, তো এইভাবে লেখা যাবে না, ভেঙে লিখতে হবে। উদ্বিগ্ন, উদ্বুদ্ধ, উদ্বেলিত, উদ্বেল, উদ্বেগ, উদ্বোধক, উদ্বোধনী, উদ্বেল, উদযাপিত, উদযাপন। তাহলে যেভাবেই বলি সেই দটা কী করতে হবে? দ এবং বটা ভেঙে লিখতে হবে। এবং প্রথম দর নিচে একটা হস চিহ্ন আছে। কি আছে? হস চিহ্ন আছে। এখানে হস চিহ্নটা কিন্তু দিতে হবে, হস চিহ্ন দিতে হবে। ঠিক আছে। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট জায়গা, এটা আমরা শেষ করলাম। নেক্সট হচ্ছে উদ্দেশ্য এবং উদ্দেশ্য। কোনটার মধ্যে জফলা আছে, কোনটার মধ্যে জফলা নেই। তাহলে কোনটা ঠিক? দুইটাই ঠিক, কিন্তু দুইটা দুই অর্থে ব্যবহৃত হয়। উদ্দেশ্য শব্দ হচ্ছে প্রতি বা দিকে। যেমন মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, অর্থাৎ কারো প্রতি। আমি বললাম তোমার প্রতি, তাহলে তোমার উদ্দেশ্যে, এখানে কি নাই? জফলা নেই। কিন্তু যদি লক্ষ্য বা গোল অর্থে ব্যবহৃত হয়, সেখানে কিন্তু জফলা আছে। যেমন আমরা যদি বলি মানে অভিপ্রায়, মতলব বা লক্ষ্য অর্থে, যেমন বিদ্যা অর্জনের উদ্দেশ্যে ঘর থেকে বের হও। কি লিখেছি? বিদ্যা অর্জনের উদ্দেশ্যে ঘর থেকে বের হও। তাহলে এখানে একটা লক্ষ্য আছে। কেন শিখবে? বিদ্যা অর্জন করার জন্য
সে ঘর থেকে বেরোবে। তাহলে এইখানে কিন্তু লফলা মানে লক্ষ্য বানানে যেরকম জফলা আছে, যে গোল বানানে যেরকম জফলা আছে, সেই ক্ষেত্রে উদ্দেশ্য বানানে যদি লক্ষ্য অর্থে ব্যবহৃত হয় সেখানে জফলা দিতে হবে। আর যে উদ্দেশ্য অর্থ যদি কারো উদ্দেশ্যে বা কারো প্রতি, সেক্ষেত্রে জফলাটা নেই। এটাও ইম্পর্টেন্ট। এই জায়গায় কিন্তু আমরা ভুল করি। উপলক্ষ এবং উপলক্ষ, অনেক জায়গায় উপলক্ষ বানানটা কি লেখেন, উপলক্ষ বানানটা প্রমিত বলেন, নানান ব্যানারে বলেন, নানান জায়গায় দেওয়া আছে। না, উপলক্ষ বানান ভুল এবং ভুল। উপলক্ষ বানান অবশ্যই জফলা দিয়ে হবে। জোরে আমার সাথে বলুন, উপলক্ষ বানান কি দিয়ে হবে? বফলা হবে। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন বা কোথাও যদি থাকেন, নানান জায়গায় দেখবেন যে ব্যানারে কিন্তু এই উপলক্ষ বানানটা কিন্তু জফলা দেয় না। অনেক ক্ষেত্রে, ম্যাক্সিমাম কিন্তু জফলা দেয় না, কিন্তু অবশ্যই জফলা দিতে হবে। জফলাটা দিতে হবে। জফলা দিয়ে লিখলে কি ছাড়া কি লিখলে হবে? ভুল হবে। এটা ঠিক, এটাই ঠিক। তারপর হচ্ছে উপর এবং উপর। এটা কেউ মনে করেন যে সাধু রীতিতে হচ্ছে উপর, আবার কেউ মনে করেন যে চলিত রীতিতে উপর। না, দুইটাই চলিত রীতি। ব্যাখ্যাটা দেখেন। অর্থ, উপর সাধু রীতি বা চিন্তামূলক প্রবন্ধে ব্যবহৃত হয়, উপর কথ্য রীতিতে ব্যবহার হয়। এটা হচ্ছে প্রচলিত কথা। সাধু রীতি হচ্ছে উপরি থেকে হয়েছে কি উপর, আর কথ্য রীতিতে কেউ বলছে এটাকে উপর। তাহলে এই উপর মানে সাধুরীতি বিষয়টা এরকম না। এখানে আমার ব্যাখ্যাটা আরেকটু করতে হবে। উপর সাধুরীতি বা চিন্তামূলক প্রবন্ধে ব্যবহৃত হয়, উপর কথ্যরীতিতে ব্যবহৃত। এখানে আমার ব্যাখ্যাটা হয়তো একটু ঠিক করতে হবে। তার মানে হলো উপর এবং উপর যে কোনো জায়গায় দেয়া যাবে, তবে যে কোনো একটা, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আপনার যদি মনে হয় এটা দেবেন, যদি এটা দেবেন আপনার অ্যাজ ইউ উইশ। কিন্তু আপনি কখনোই একই রচনায় বা একই লেখায় কখনো উপর বানান রস্যকার দিয়ে লিখলেন, কখন আবার ওকার দিয়ে লিখলেন, সেটা কিন্তু কাম্য নয়। তারপরে দেখুন উপরুক্ত, উপরিউক্ত আর হচ্ছে উপরযুক্ত। এইটার মধ্যে আমরা একটা অনেক বড় একটা মিস্টেক করি এবং এটা পরীক্ষা আসে। উপরুক্ত নামে কোনো শব্দ নেই, উপরিউক্ত নামে শব্দ আসে, উপরযুক্ত নামে শব্দ আছে। এটা কেন এটা আছে সেটার ব্যাখ্যাটা দিচ্ছি। সংস্কৃত উপরি শব্দ থেকে উপর শব্দটি এসেছে। কি বলেছি? একটু আগে আমি লিখলাম, সংস্কৃত উপরি শব্দ থেকে উপর শব্দটি এসেছে। উক্ত শব্দটি সংস্কৃত। কি বলেছি? উক্ত শব্দটি সংস্কৃত। তাই উপর শব্দের সঙ্গে উক্ত যোগ করলে গুরুচণ্ডালী দোষ হয়। কি বলছি? উপর যেহেতু বাংলা শব্দ, এর সাথে আমি যোগ করি যদি উক্ত একটি আমরা কি জানি? উক্ত একটি জানি আমরা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ, এবং এটি একটি তৎসম শব্দ। তাহলে উপর যোগ উক্ত সমান কি? উপরোক্ত। তাহলে বিষয়টাই যে উপর এবং উক্ত একসাথে বসবে না। তাহলে যেহেতু এটা হচ্ছে সাধু বা তৎসম, আর এটা যেহেতু চলিত বা আমাদের নিজস্ব, তাহলে এই দুইটার একসাথে মিক্স আপ করলে কী হবে? ভুল হবে। এই কারণে উপরোক্ত বানানটা ভুল। আপনারা হয়তো কেউ জেনে আসছেন যে উপরোক্ত বানানটা ভুল, কিন্তু কেন ভুল এইটার ব্যাখ্যাটা হয়তো অনেকেই হয়তো কারো জানা নেই। আজকে হয়তো আপনারা হয়তো এই ব্যাখ্যাটা জেনেছেন। কারণ কেন উপর যোগ উক্ত একসাথে আমি যোগ করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ উক্ত হচ্ছে সাধু বা তৎসম শব্দ, আর উপর হচ্ছে আমাদের হচ্ছে তদ্ভব শব্দ বলতে পারি, তাহলে বাংলা শব্দ বলতে পারি। তদ্ভব যেটা, এটাই বাংলা। তাহলে এই যে এই উপর এবং তৎসম এই দুটো যখন আমি একসাথে করব তখন সেটা ভুল হবে। যে কারণে আমাকে কি লিখতে হবে? উপরোক্ত লেখা যাবে না। তাহলে আমি কি লিখবো? উপরি মানে হচ্ছে ওই যে তৎসম রূপ, তাহলে এর সাথে উক্ত দিয়ে দিই, উপরিউক্ত। অথবা উপরি শব্দের সাথে যদি দেখেন, এখানে আমরা সন্ধির সময় আমরা পড়েছিলাম, উপরি শব্দের সঙ্গে যদি আমরা যুক্ত যোগ করে দিই, ধরেন আমি যদি এরকম বলি উপরি যোগ যুক্ত সমান কি? উপর যুক্ত। তাহলে আমি উপরযুক্ত বলতে পারবো বা উপরিউক্ত বলতে পারবো, কিন্তু উপরুক্ত বললে সেখানে কি দোষ হয়ে যাবে? গুরুচণ্ডালী দোষ হয়ে যাবে, সেটা আমরা দিতে পারবো না। তাহলে এটি ভুল, এটিও ঠিক। সেম কথা হচ্ছে উল্লেখিত এবং উল্লিখিত। এই উল্লেখিত ভুল আমরা অনেক জায়গায় লিখি উল্লেখিত, এটা হবে কি? উল্লিখিত। উপরে লেখা আছে, উপরে উল্লেখ আছে, আছে অর্থে উল্লেখিত শব্দের ব্যবহার অপপ্রয়োগ। উদ্যোগ লিখিত সমান কি? উল্লিখিত। উদ্যোগ লিখিত সমান কি? উল্লিখিত। তাই উল্লেখিত না লিখে লিখুন উল্লিখিতটা লিখুন। কি লিখবেন? উল্লিখিতটা লিখবেন, উল্লেখিত লেখা যাবে না। তাহলে এটা ভুল আর এটা ঠিক। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখন এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে আমরা
যে বিভিন্ন প্রত্যয়নপত্র নিয়ে চাকরির জন্য নানান জায়গায় বা কিংবা কোনো স্কলারশিপের জন্য নানান জায়গায় বা ভেরিফিকেশনের জন্য নানান কাজে আমাদের প্রত্যয়নপত্র দরকার পড়ে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে বা ডিপার্টমেন্টের প্রধানের কাছ থেকে নানান জায়গা থেকে প্রত্যয়নপত্র নিতে হয় কিংবা চেয়ারম্যানের কাছ থেকে নানান জায়গা থেকে প্রত্যয়নপত্র নিতে হয়। তো সেই প্রত্যয়নপত্রের মধ্যে আমাদের কী লেখা থাকে, এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে। যে এখন কি এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে এই কথাটি কি ঠিক, না এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে, কোনটা ঠিক হবে? চলুন আমরা একটু ব্যাখ্যাটা দেখি। প্রত্যয়ন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস বা প্রত্যয় উৎপাদন। তাহলে কি বললাম? প্রত্যয়ন শব্দের অর্থ বিশ্বাস বা প্রত্যয় উৎপাদন। প্রত্যয় শব্দের অর্থ হচ্ছে প্রত্যয়করণ, প্রত্যয়করণ বা প্রত্যয়িত করা, মানে এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। প্রত্যয়ন নিজেই একটা প্রত্যয়করণ বা প্রত্যয়িত করা অর্থে ব্যবহৃত হচ্ছে, এটুকু দেখলাম। এখন এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে, যদি আমি কথা লিখি এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যদি লিখি, তাহলে বাক্যটির অর্থ দাঁড়ায় এই মর্মে প্রত্যয়ন বা প্রত্যয়িত করা যাচ্ছে। করা দুইবার কেন হয়ে যায়? কারণ এই প্রত্যয়ন করা যাচ্ছে, এখানে তো আমার একটা করা ছিল, আর এই প্রত্যয়নে আবার কি আছে? প্রত্যয়িত করা। তাহলে এই প্রত্যয়নের অর্থ হচ্ছে কি? এই প্রত্যয় শব্দের অর্থ হচ্ছে প্রত্যয়িত করা। তাহলে দেখেন এইখানে কিন্তু এই প্রত্যয়ন শব্দের মধ্যে প্রত্যয়িত করা শব্দটা আছে। এরপরে যখন আমি আরেকটা করা দিই, যে এই মর্মে প্রত্যয়ন করা, তখন অর্থ হয়ে যায়, এর অর্থ হয়ে যায় এই মর্মে প্রত্যয়করণ বা প্রত্যয়িত করা যাচ্ছে। তাহলে করা কথাটা কয়বার চলে আসে? দুইবার চলে আসে। তাহলে এইটা লেখা যাবে না। এবার আমরা অন্যটা দিয়ে উদাহরণ দিই। এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে বাক্যটির অর্থ দাঁড়ায় এই মর্মে বিশ্বাস বা প্রত্যয়ন উৎপাদন করা যাচ্ছে, মানে এই মর্মে বিশ্বাস করা যাচ্ছে বা এই মর্মে আমরা, তাহলে কোনটার অর্থ মিনিংফুল হয়? অবশ্যই প্রত্যয়ন হবে, প্রত্যয়ন হবে না। ব্যাখ্যাটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, এখানে চমৎকার করে লেখা আছে, আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন স্ক্রিনশট, অথবা আপনারা যখন বইটি হাতে পাবেন অবশ্যই সেটিতে পাবেন। তাহলে আমরা যখন বলবো এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, তাহলে সেটি কি? ভুল এবং ভুল। তাহলে আমাদের কি লিখতে হবে? এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে, এটি বললে কি হবে? সঠিক হবে। তারপর হচ্ছে এক কথাকে আমি একসঙ্গে লিখলে কি হবে, আর এক কথা হচ্ছে যদি আমি আলাদা লিখি তাহলে কী হবে? এইটার প্রয়োগটা একটু খেয়াল করতে হবে। এক কথা শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত। এক কথায় প্রকাশ করো, বললাম এক কথায় প্রকাশ করো। লোকটি দারুণ গায়, এক কথায় অসাধারণ, অর্থাৎ সংক্ষেপে কি? অসাধারণ, এক কথায় অসাধারণ। কিন্তু এই এক কথা অর্থ হলো যে কথা নড়চড় হয় না, যে কথার কি হয় না। রহিম সাহেব এক কথার মানুষ, তাহলে দেখেন অর্থ কিন্তু ভিন্ন। রহিম সাহেব যদি, যখন আমি বলবো এক কথা অর্থ দ্বারা যখন বোঝাবে যে একেবারে কি বলে সংক্ষিপ্ত, মানে এক কথায় প্রকাশ করো, বা যদি বলি যে এক কথায় লোকটি দারুণ, এক কথায় লোকটি দারুণ, তখন কিন্তু কি হচ্ছে যে একসাথে হচ্ছে। আর আলাদা করে লিখলে তার অর্থ কী দাঁড়াচ্ছে? আলাদা কথা অর্থ হচ্ছে রহিম সাহেব এক কথার মানুষ, মানে কি? যে কথার কোনো নড়চড় হচ্ছে না। তা হচ্ছে একই এবং একই মানে কি রস্বইকার দিয়ে লিখবো না দীর্ঘিকার দিয়ে লিখবো? দুইটাই ঠিক। একই সমান হচ্ছে বিষয়সূচক অর্থ দেয়, যেমন তুমি একই করলে, আর একই অর্থ হলো বিষয়টা কি। যখন যদি বলি একই আর একই সমান একই কথার অর্থ হলো বিষয়টা কি। বললাম কি করলে, বললাম কি করলে, এখানে দীর্ঘিকার। আর যদি বলি তুমি কি করলে, সেই ক্ষেত্রে কি হচ্ছে? রস্বইকার। এটা কি বুঝতে পেরেছেন? একই কথার অর্থ হলো বিষয়টা কি। একই, আমি বললাম ধরো কে কোনো কিছু একটা কাজ করলো, তখন যাই বললাম একই ব্যাপার, একই কাণ্ড, একই ঘটনা, এরকম বললাম, সেক্ষেত্রে দীর্ঘিকার। আর যদি আমি বলি তুমি একই করলে, যখন বিস্ময়সূচক চিহ্ন থাকবে, কি বলেছি? যখন বিস্ময়ের ব্যাপার থাকবে, কি লেখা আছে? যখন বিস্ময়ের ব্যাপার থাকবে তখন রস্বইকার, আর যদি বিস্ময়ের ব্যাপার না থাকে তাহলে কি হবে? দীর্ঘিকার হবে একই দ্বারা। তারপর হচ্ছে এক একটি নাকি একটি। এখানে এক এবং একটির মাঝখানে কি দিতে হবে? হাইফেন দেওয়াই শ্রেয়। তাহলে
একটি গ্রাম, একটি দিন, একটি বছর। তারপর হচ্ছে একজন একসাথে লিখবো না একজন আলাদা লিখবো, দুইটার দুই রকম অর্থ। একজন শব্দের অর্থ হচ্ছে যে কোনো লোক। একজন গিয়ে দেখে আসো, কি বলছি, একজন গিয়ে দেখে আসো। এই যে আসো বানানি এখানে ওকার দিয়ে দিচ্ছি আমি নিজেই, এখানে আসো বানানি কী হবে, দন্তস হবে। একজন গিয়ে দেখে আসো, বা ওকার দিলে যে অনেক সময় হচ্ছে এটা 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 দুটো প্রয়োগে আছে, এটা ঠিক আছে, আমি ঠিকই লিখেছি। কারণ আমি যদি বলি করো তাহলে ওকার হয়, যদি বলো তাহলে ওকার হয়। মানে কেউ কাউকে যখন কিছু একটা বলা হয় তখন করো বলো চলো তখন ওকার দেওয়া, আবার ঠিক আছে ওকার দেওয়া যায়, এটা বাংলা একাডেমির নিয়ম। তাহলে একজনকে দেখে আসো তাহলে ওকার দিয়েছি, কোনো সমস্যা নেই। একজন শব্দটি সংখ্যা হিসেবে বসে, একজন কি বসে, সংখ্যা হিসেবে বসে। একজন মাত্র ব্যক্তি কাজটা করেছে, আর একদিন এবং একদিনের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। তাহলে আমি যখন বললাম একজন, তার মানে কি একজন ব্যক্তি, কয়জন ব্যক্তি, একজন ব্যক্তি। আর এই একজন যখন বলছি একজনকে দেখে আসো, তখন সেই একজন যে কেউ হতে পারে। অনির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাইতে কি বোঝায়, একজন বোঝায়। আর যখন আমি একজন বললাম তখন একজন ব্যক্তি, তখন সেটা সংখ্যা বোঝাচ্ছে। এই কথাটা একদিন এবং এই একদিনের জন্য প্রযোজ্য, ঠিক আছে। একদিন যখন বলবো তার একটা মাত্র দিন, আর একদিন মানে বলবো যে কোনো একদিন। এক বাবার এক ছেলে, এক মায়ের এক মেয়ে, এটা আমরা বলি, এটা একটু মারাত্মক ভুল। এক বাবার এক ছেলে, এক মায়ের এক মেয়ে, এটা কেন ভুল? এক বাবার এক ছেলে, বাবা কি বেশি একাধিক থাকে? আমি বললাম এক বাবার এক ছেলে, আর মানে কি দুই বাবার এক ছেলেও থাকতে পারে, বাবা সবসময় একজনই থাকে। এক মায়ের এক মেয়ে, মা তো একজনই, মা কি দুজন হয়? মা কিন্তু দুজন হয় না। তাহলে বাক্যগুলো ভুল, কারণ বাবা মা একাধিক হতে পারে না। তাই লিখতে হবে, লেখা উচিত বাবার এক ছেলে বা মায়ের এক মেয়ে। তারপর হচ্ছে একবারে এবং একেবারে, এখানে এই আকারটা হবে না, একবারে বা একেবারে। একবারে শব্দের অর্থ হচ্ছে এক চেষ্টায়, যেমন করিম একবারে অঙ্কটি করলো, কি বলেছি, করিম একবারে, করিম বানানটা আচ্ছা রকিম আছে, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, রকিম একবারে কাজটি করলো। আর একেবারে মানে হচ্ছে সম্পূর্ণরূপে, কাজটি একেবারে শেষ হয়ে গিয়েছে, কি বলছি, একেবারে। তাহলে একেবারে যখন লিখবো, একেবারে মানে হচ্ছে সম্পূর্ণ, ফুল, কি বোঝায়, ফুল। আর একবারে মানে হচ্ছে এক চেষ্টায়, একবারে মানে কি এক চেষ্টা বা এক প্রচেষ্টায়। একত্র এবং একত্রিত শব্দটি ব্যাকরণসম্মত নয়, কিন্তু বাংলা একাডেমি একত্রিত শব্দকে বাংলা শব্দ হিসেবে গণ্য করে শুদ্ধ দেখিয়েছে। একত্রিত শব্দের অর্থ হচ্ছে একত্র করা, হচ্ছে এরকম। অনেক বইয়ে দেখবেন যে একত্রিতকে ভুল দেওয়া আছে, তাহলে একত্রিত কিন্তু ঠিক, এটা ঠিক, বাংলা একাডেমি কিন্তু ঠিক দিয়েছে। বাংলা একাডেমি বলছে একত্রিত হচ্ছে তৎসম শব্দ না, একত্রিত হচ্ছে বাংলা শব্দ, সুতরাং এটা একত্রিতটা হবে। তাহলে একত্রিতটাও ঠিক, একত্র ঠিক, এই দুইটা শব্দের ভুক্তি বাংলা একাডেমিতে আছে, তাহলে আমরা এটা ঠিক দেব। একমুখী চলাচল এবং একমুখী পথ, বলে একমুখী চলাচল সম্ভব নয়, কারণ চলাচল অর্থ হচ্ছে আসা যাওয়া, তাই একমুখী চলাচল না লিখে লিখুন একমুখী পথ। অনেক সময় বলা হয় যে একমুখী চলাচল মানে কি যাওয়া এবং আসাকে বোঝাচ্ছে, তাহলে একমুখী পথ হতে পারে, কিন্তু চলাচল একমুখী না। তারপর হচ্ছে এক্ষণ, এক্ষণে, এক্ষুনি, তিনটাই ঠিক, কি বলেছি, তিনটাই ঠিক। এক্ষণ শব্দের অর্থ হচ্ছে এই সময়, এক্ষণে শব্দের হচ্ছে এই সময়ে, আর এক্ষুনি শব্দের অর্থ হচ্ছে এখনই। তা বানানটা একটু খেয়াল করতে হবে। এক্ষুনিতে হচ্ছে দন্তন্য, রস্বইকার যুক্ত হয়েছে, এখানে হচ্ছে দন্তন্য। এক্ষুনিতে হচ্ছে দন্তন্য, এক্ষুনিতে দন্তন্য। আর এক্ষণ এবং এক্ষণে হচ্ছে মূর্ধন্য। বাংলা একাডেমি বলছে এই তিনটা শব্দই নাকি বাংলা, তাহলে বাংলা যদি হয় তাহলে মূর্ধন্য কেন, আমার কথা হলো। তাহলে এই বানান, এইগুলো শব্দগুলো লেখা উচিত ছিল এরকম, এক্ষণ অথবা এক্ষণে, আর কি বলা হচ্ছিল, এক্ষুনি। যেমন এক্ষুনিটা ঠিক আছে, এক্ষুনি বাংলায় জন্য কি আছে, দন্তন্য ঠিক আছে। আমার মনে হয়, আশা করছি যে বাংলা একাডেমি তার পরবর্তী সংশোধনে এখানে দন্তন্য নিয়ে আসবে। তাহলে যতদিন পর্যন্ত দন্তন্য না আসছে ততদিন পর্যন্ত আমরা এক্ষণ বানানে মূর্ধন্য দিব, এক্ষুনি বানানে মূর্ধন্য দেবো, কিন্তু এক্ষুনি বানানে দন্তন্য দিব। এই তিনটা বানান ইম্পর্টেন্ট, একটু খেয়াল করতে হবে, ঠিক
ঠিক আছে। তবে এইটাকে বাংলা শব্দ বলছে বাংলা একাডেমি। বাংলা শব্দের মধ্যে তো আমরা জানি মূর্ধন্য হয় না, 100% শিওর বাংলা শব্দটি কী হবে, দন্তন্য হবে, কিন্তু কোনো এক কারণে এখানে মূর্ধন্য দেয়া আছে, এটা হয়তো মিস্টেক, পরবর্তীতে এটা করবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ডক্টর মোহাম্মদ আমিন এবং হায়াত মাহমুদ বই এটাকে এই সংশোধনটা ঠিক করে নাই, তারাও এটাকে কী করে রেখেছে, ওই মূর্ধন্য দিয়ে রাখছে। তারপর হচ্ছে এত দ্বারা এবং এত দ্বারা, এই দুইটা বানান অনেক ইম্পর্টেন্ট, কারণ এইটাও আমাদের বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহৃত হয়। যেমন এত যোগ ধারা সমান হচ্ছে এত দ্বারা, এত শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত, বিশাল, বেশি পরিমাণ। তাই এত দ্বারা জানানো যাচ্ছে যে, এই যে আমরা লিখি না যে এত দ্বারা জানানো যাচ্ছে যে, এর অর্থ হয় অতিরিক্ত দ্বারা, বিশাল দ্বারা, বেশি পরিমাণ দ্বারা জানানো যাচ্ছে যে, একেবারে হাস্যকর অর্থ হচ্ছে। আর এত যোগ দ্বারা এর অর্থ হচ্ছে এটা বা ইহা বা এর। তাহলে এত দ্বারা জানানো যাচ্ছে যে শব্দের অর্থ হয়, বাক্যটার অর্থ হয় এর দ্বারা জানানো যাচ্ছে যে, তাহলে এইটা কি হয়, মিনিংফুল হয়, আর এটা ভুল হয়। তাহলে এত দ্বারার বানানে কি হবে, এ তো দয় দ, তার নিচে কি ব, তারপরে আকার, এত দ্বারা। ঠিক আছে, তাহলে এত দ্বারাটা হচ্ছে ঠিক, আর এত দ্বারাটা হচ্ছে ভুল। নেক্সট হচ্ছে এমতাবস্থা বা এমতাবস্থায়, এইটা সৌমিত্র সাগরের বইয়ে বা নানান বই এটা বলা হচ্ছে যে ভুল প্রয়োগ। কী বলা হচ্ছে, ভুল প্রয়োগ, কিন্তু বাংলা একাডেমি বলছে না ভুল প্রয়োগ না, এটা হচ্ছে সঠিক প্রয়োগ। এবং এই দুইটার ভুক্তি বাংলা একাডেমি দেয়া আছে। এমতাবস্থা বিশেষ্য পদ, এমত ও অবস্থা মিলে এমতাবস্থা হয়েছে, এই শব্দের অর্থ হচ্ছে এই অবস্থা বা এই পরিস্থিতি। আর এমতাবস্থা বিশেষণ, এর অর্থ হচ্ছে এই অবস্থায় বা এই পরিস্থিতিতে। ঠিক আছে, তাহলে এমতাবস্থা থাকুক বা এমতাবস্থায় থাকুক, এটা কি হবে, দুইটাই ঠিক হবে। যদিও প্রচলিত ব্যাকরণ বইয়ে বা নানান জায়গায় দেওয়া আছে যে এমতাবস্থা এবং হচ্ছে ভুল, কিন্তু এটা বাংলা একাডেমি ভুল বলছেন না। তারপর হচ্ছে উর্বরা শক্তি বা উর্বরতা শক্তি। কি বলেছি, উর্বরা শক্তি বা উর্বরতা শক্তি। আর কয়টা আছে, 68টা, অনেক দ্রুত শেষ করতে হবে। লোকজন কি আছে, কয়জন, এখন 111 জন আছেন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যারা আছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা ক্লাসটি করছেন, কারণ আমি ক্লাস যখন দীর্ঘ হয়ে যায় তখন আমি ঘেমে যাই, তখন আমার মনে হয় আপনারা একটু শুনছেন কিনা এবং আপনারা বিরক্ত হচ্ছেন কিনা, এবং আপনারা মানে এরকম ভাবছেন কিনা যে আমি অতিরিক্ত বেশি পড়াচ্ছি, অনেক বই হয়তো অনেক ছোট করে দেওয়া আছে, অনেক বই হয়তো অল্প দেওয়া আছে, আমি কেন এত বেশি নিয়ে আসছি, এরকম আপনারা মনে করছেন কিনা, যে কারণে আমার অনেক সময় ভয়ও লাগে যে আপনারা কি মনে করছেন। কারণ আপনাদের জন্য কিন্তু আমি, আমার জন্য আপনারা না, আপনাদের জন্য আমি বলা যেতে পারে, কারণ আপনাদের ফিডব্যাক বা আপনাদের এই থাকলে আমার নিজেরও তো ভালো লাগবে, নিজের এই জায়গা দুইটাই তো, মেনলি হচ্ছে আপনাদের জন্য আমি। পরে দেখেন উর্বরা শক্তি বা উর্বরতা শক্তি। ভূমির উর্বরতা শক্তি কথাটাই অশুদ্ধ, উর্বরতা শক্তি হবে না, কথা হবে উর্বরা শক্তি। কি হবে, উর্বরা শক্তি, সরি আমি উল্টাটা বলে ফেলেছি, দুঃখিত। এটা হবে ভূমির উর্বরতা শক্তি কথাটাই শুদ্ধ, আর উর্বরা শক্তি বললে ভুল হবে। তাহলে উর্বরা শক্তিটা ভুল, উর্বরতা শক্তিটা হবে ঠিক হবে। তারপর হচ্ছে কখনো এবং কখন নিয়ে ঝামেলা আছে। কখনোটা বাংলা একাডেমি কখনো শব্দটাকে ওকার দিয়ে, কখনো এটা বলছে শুদ্ধ বাংলা একাডেমি, আর কখন ও দিয়ে, এটা হচ্ছে কলকাতাতে প্রচলিত, আনন্দবাজার পত্রিকা কখনো বলে এইটাই ঠিক, ওকার দিয়ে লিখলে ভুল হবে। তাহলে আপনারা কখনো বানান ওকার দিয়ে লিখবেন, এটা হচ্ছে ভুল, এটা দিবেন ঠিক। তারপর হচ্ছে কনিষ্ঠ এবং সর্বকনিষ্ঠ। কি বলেছি, কনিষ্ঠ এবং সর্বকনিষ্ঠ। কনিষ্ঠ শব্দের অর্থ সবার ছোট, সুতরাং কনিষ্ঠ শব্দের সঙ্গে পুনরায় সর্বযুক্ত করা সমীচীন নয়, তেমনি উচিত নয় কনিষ্ঠ শব্দের পর তম বা তর। তাহলে আমি যদি বলি, তাহলে আমাদের কি লিখতে হবে, আমি যদি কনিষ্ঠ লিখি তাহলে ঠিক আছে, কিন্তু যদি আমি সর্বকনিষ্ঠ লিখি বা কনিষ্ঠতর লিখি বা কনিষ্ঠতম লিখি, তাহলে কি হবে, ভুল হবে। কারণ এই কনিষ্ঠ নিজেই সুপারলেটিভ। আপনারা যে ডিগ্রি পড়েছেন, যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, কনিষ্ঠ নিজেই সুপারলেটিভ। তাহলে এখানে কিন্তু সর্বকনিষ্ঠ বা কনিষ্ঠতম বা কনিষ্ঠতর বলে এরকম কম্পারেটিভ বা সুপারলেটিভ করার দরকার নেই। তারপর হচ্ছে কর্তৃপক্ষগণ। কর্তৃপক্ষ একটি বহুবচন শব্দ, সুতরাং কর্তৃপক্ষ শব্দের সঙ্গে আবার বহুবচন গণ যুক্ত করা যাবে না, তাহলে এটা কি ভুল।
এটা ভুল, তাহলে আমাদের সঠিকটা কি? কর্তৃপক্ষ। তাহলে কর্তৃপক্ষটা লিখতে হবে, কর্তৃপক্ষের সাথে গণ যুক্ত করলে কি হবে? ভুল হবে, কারণ কর্তৃপক্ষ নিজেই বহুবচন, তার সাথে আবার গণ যুক্ত করা যাবে না। এখন হচ্ছে কাশ্মীরি, কাশ্মীর বা কাশ্মীরি। এখন আপনাদেরকে আমি নিজেই পড়িয়েছি যে দেশ বা জাতি নামে হচ্ছে রস্বইকার হয়, কিন্তু কাশ্মীর বানানে দেখেন দীর্ঘইকার। আর বা কাশ্মীরি যখন লিখছি তখনও কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে কি কাশ্মীরি বানানটাও ঠিক, কাশ্মীরি শাল, কিন্তু কাশ্মীর বানানটা ভুল। এর কারণ হচ্ছে কাশ্মীর শব্দে একটি স্থানের নাম এবং এটি একটি তৎসম শব্দ। তৎসম বা সংস্কৃত ভাষায় কাশ্মীর শব্দটি পাওয়া গেছে এই বানানে। যেহেতু শব্দটি তৎসম, তাহলে তৎসম রীতি অনুযায়ী সেখানে কি হয়েছে? দীর্ঘইকার হয়েছে। তাহলে কাশ্মীর বানান দীর্ঘইকার দেওয়া হবে। এবং কাহিনী এবং কাহিনী বানান সবাই দীর্ঘইকার দিয়ে লেখে। যেমন আপনারা যারা রিটেন পরীক্ষা দিয়েছেন, আপনারা এখন যারা ক্লাস করছেন, আপনারা এই রিটেনে আছেন কিনা আমি জানি না। কাহিনী যখন আপনারা ইতি লেখেন, কি বলে, আপনাদের খাতা যখন আমি দেখেছি, আপনাদের যে খাতা দেখেছি এটা নিয়ে আমার হিউজ অবজারভেশন রয়েছে। আপনাদের খাতা যখন লিখি তখন হয়তো একটা নম্বর করি বা যেটুকু দরকার সেটুকু কমেন্ট করি। সব কমেন্ট হয়তো ওইভাবে করা যায় না, কারণ হিউজ টাইমের দরকার পড়ে এবং চোখের ওপর অনেক প্রেশার পড়ে। আপনাদের এই খাতাগুলো দেখতে চোখের উপর খুব প্রেশার পড়ে, হিউজ টাইম লাগে, লোডিং হতে সময় লাগে, সব কিছু মিলিয়ে হয়তো ওইভাবে বলা যায় না। কিন্তু এটার উপর একটা ক্লাস হয়তো আপনাদের নেওয়া হবে বা আমি নেব, যে কিভাবে লিখলে আপনি অধিক নম্বর পাবেন। তো সেই অনুযায়ী একটা ক্লাস নেওয়া হবে। সেইখানে আপনারা কাহিনী বানান দীর্ঘইকারে লেখেন। তো কাহিনী বানান দীর্ঘইকারে লেখা যাবে না। কেন লেখা যাবে না বলেন তো? কারণ কাহিনী বানান হচ্ছে হিন্দি শব্দ। কী শব্দ? হিন্দি শব্দ। যেমন জেমসের গান গিয়েছে যে এতে আমারই আধুরি কাহানি, তাহলে সেই কাহানি থেকে কাহিনী। তাহলে এই যে কাহানি থেকে কাহিনী, তাহলে কাহিনী মানে হচ্ছে হিন্দি শব্দ, তাহলে বিদেশি শব্দ দীর্ঘইকার আমরা কেন দেব? তাহলে কাহিনী বানান রস্বইকার দিয়ে লিখতে হবে, দীর্ঘইকার দিয়ে অবশ্যই লিখবেন না। তারপর হচ্ছে কিভাবে এবং কিভাবে রস্বইকার দেওয়া হবে না, কিভাবে অবশ্যই দীর্ঘইকার দেওয়া হবে। কিভাবে শব্দের অর্থ হচ্ছে কেমন করে, কিভাবে লিখলে কি হবে? ভুল হবে। তারপর হচ্ছে কিনা এবং কিনা, এইটার মধ্যে একটা ঝামেলা আছে, তবে আশা করি আপনারা পাবেন। কিনা শব্দটি মনোভাবের ইঙ্গিত বা অলঙ্কার হিসেবে ব্যবহৃত হয়। এটি বাক্য থেকে বাদ দিলে সমস্যা হয় না। অর্থাৎ এই কিনা একসাথে যেগুলো বসে আসছে, এই কিনা, কি এবং না যখন একসাথে বসছে, সেটা বাক্য থেকে বাদ দিলেও সেই বাক্যটাও মিনিংফুল হয়, কোনো সমস্যা হয় না। কিন্তু এই কিনা, কি এবং না যেটা আলাদা আছে, সেটা যদি আপনি বাক্য থেকে বাদ দেন, তাহলে সেই বাক্যটা হয় মিনিংফুল হবে না, অথবা অর্থ চেঞ্জ হয়ে যাবে। আমরা একটু উদাহরণ দিয়ে পড়ি। দেখেন, লিখলাম হরতাল কিনা তাই তার আসতে দেরি হলো। এখানে কি না বাদ দেন, হরতাল তাই আসতে দেরি হলো। দেখেন অর্থ কিন্তু একই। কি না প্রশ্নজ্ঞাপক অর্থে ব্যবহৃত হয়, বাক্য থেকে এটি বাদ দিলে বাক্যের ভাব বা অর্থের পরিবর্তন হয়। যেমন তুমি আসবে কিনা আমি জানি না, তুমি আসবে কিনা আমি জানি না। তাহলে দেখেন এই কিনা বাদ দিলে কি হয়? তুমি আসবে আমি জানি না। তাহলে তুমি আসবে কিনা আমি জানি না, যে সংশয়টা ছিল, এই কিনা বাদ দেওয়ার পরে কিটা আছে, তাহলে কিনা কি অর্থে ব্যবহৃত হয়? সংশয় অর্থ ব্যবহৃত হয়। এটাও লিখে দেন যে কি এবং না সংশয় অর্থ ব্যবহৃত হয়। তুমি খেয়েছো কিনা আমি জানি না, এই কিনা বাদ দেন, তুমি খেয়েছো আমি জানি না। তাহলে দেখেন অর্থ পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কি এবং না যখন আলাদা বসবে, তখন এটা বাক্য থেকে বাদ দেওয়া যাবে না, বা বাদ দিলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। যখন আপনি বুঝতে পারছেন না যে কি না কি একসাথে হবে নাকি কি না আলাদা হবে, কি এবং না আলাদা হবে, তখন আপনি ওই অংশটুকু বাক্য থেকে বাদ দিবেন। বাক্য থেকে বাদ দেওয়ার যদি দেখেন মিনিং কোনো চেঞ্জ হয় না, বাক্য কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে কিনা একসাথে। আর যদি দেখেন কিনা বাদ দেওয়ার পরে ওই বাক্যটা হচ্ছে না বা অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আপনি কি দিবেন? কিনা আলাদা দিবেন। এবং কিনা মূলত সংশয় বা প্রশ্নবোধক হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে আমাদের লাস্ট ওয়ান হচ্ছে হইতে মনে হয় কৌশলী। এই যে চারটা শব্দের মধ্যে একটা শব্দ ভুল, সেটা হচ্ছে কি ভুল? কুশলীটা ভুল। কুশল ঠিক আছে, কৌশল ঠিক আছে, কৌশলী ঠিক আছে। দেখেন কুশল শব্দের দুইটা অর্থ আছে। বিশেষ অর্থ হলে সে বলে কল্যাণ বা মঙ্গল অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে ব্যবহৃত হয়? মঙ্গল অর্থে ব্যবহৃত হয়। আর বিশেষণ হলে এটার অর্থ হয়, এই কুশল অর্থ বিশেষ হয় নিপুণ, দক্ষ বা চতুর। কুশলতা বা কৌশল অর্থ হচ্ছে কৌশলী বা কুশলতা, সেটা বোঝাই যাচ্ছে। এর অর্থ হচ্ছে বিশেষ্য এবং এটা সমার্থক। কিন্তু নিপুণ অর্থে
বা কৌশলী অর্থে কুশলী ব্যবহার করা যাবে না। আচ্ছা, এত পেঁচানোর দরকার নাই, এত ঝামেলা দরকার নাই। এক কথা হচ্ছে যে কুশলীটা বলা যাবে না, কুশল বলা যাবে, কৌশল বলা যাবে, কৌশলী বলা যাবে, কিন্তু কৌশলী অর্থে যে আমরা কুশলী বলি সেটা বলা যাবে না। আর অত জটিলতার দরকার নেই। এই ছিল মোটামুটি আমাদের প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে হয়তো আরও ক্লাসটি অনেক দীর্ঘ হতে পারে, আর আমি যদি মনে করি ক্লাসটা অনেক বেশি দীর্ঘ হয়ে যাবে, সেক্ষেত্রে হয়তো আমি সেই 2টা পার্টে নিব, এবং 2টা পার্টে নেওয়ার পসিবিলিটি বেশি, কারণ এই জায়গাটা অনেক বড় এবং এই জায়গাটা খুব ভালোভাবে পড়তে হবে। কেন ভালোভাবে পড়তে হবে? কারণ এই জায়গা থেকে এমন কোনো বছর নেই যে প্রিলিমিনারিতে প্রশ্ন আসে না, এমন কোনো বছর নেই যে চাকরির পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে না, অন্যান্য চাকরি বিসিএস ছাড়া, বা এমন কোনো বছর নেই যে, বা এমন কোনো বার নেই যেখানে এই কি বলে অপপ্রয়োগ থেকে আমার প্রশ্ন আসছে না। এবং রিটেনেও কিন্তু এখানে কত নম্বর? 6 নম্বর আপনাকে দিতেই হবে। তাহলে অপপ্রয়োগ এবং প্রয়োগটা অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কিংবা এবং আপনি একজন সচেতন বা শিক্ষিত মানুষ হিসেবে এই বাংলা ভাষা, যে ভাষাটি আমরা রক্ত দিয়ে পেয়েছি এবং পৃথিবীর মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ ভাষা হচ্ছে বাংলা ভাষা, এবং আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, তাহলে এই ভাষার প্রতি আমার যে প্রেম, বা শিক্ষিত মানুষের প্রতি মানুষ হয়ে যে আমার যে দায়বদ্ধতা, সেই জায়গা থেকেও কিন্তু আমার ধরেন পরীক্ষায় কিছুই আসলো না, তারপরে এই জায়গাগুলো আমার জানা দরকার, আমার জন্য জানা দরকার, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য জানা দরকার, যাতে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা একটা সঠিক শুদ্ধ একটা রূপ আমরা দিতে পারি অন্ততপক্ষে ভাষার ক্ষেত্রে। সেই জায়গা থেকে কিন্তু এই অংশগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই হয়তো একটু ক্লাসগুলো লম্বা হয়ে যাচ্ছে বা একটু ধৈর্যের বিচ্যুতিও ঘটতে পারে, সেক্ষেত্রেও আপনার ক্লাসগুলো করলে আপনারা নিজেরা কিন্তু উপকৃত হবেন। এবং আমাদের বইয়ে যখন এটা আমার বইয়ে আসবে, তখন দেখবেন বিভিন্ন বইয়ে কিন্তু এই অপপ্রয়োগ সম্পর্কে অল্প কিছু জিনিস দেওয়া আছে। অল্প কিছু কেন জিনিস দেওয়া থাকবে কেন? এটা তো অনেক বিস্তর একটা চ্যাপ্টার। আমি চেষ্টা করেছি সেই অপপ্রয়োগ বিষয়টি অবশ্যই অনেক বিস্তারিতভাবে দেওয়া থাকবে, অনেক বেশি উদাহরণ দেওয়া থাকবে, অনেক বেশি বাক্যের সমাধান দেওয়া থাকবে। আপনারা সেই বাক্যগুলো, সেই উদাহরণগুলো যদি ভালো করে পড়েন, আমার একেবারে বিশ্বাস অপপ্রয়োগ সম্পর্কিত যে প্রশ্নটি আপনার চাকরিতে আসবে, চাকরি পরীক্ষা আসবে, কিংবা প্রিলিমিনারিতে আসবে, কিংবা এই প্রশ্নটা যখন রিটেনে আসবে, তখন কিন্তু আপনি সেইটি পারবেন বলেই আমার বিশ্বাস। তো এই ছিল মোটামুটি আমাদের আজকে ক্লাস। তো আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা আছে কি না? চলে গেছে। আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা আছে কিনা আপনারা করতে পারেন, তাহলে আমরা ক্লাস শেষ করবো। আমাদের আজকে 1 ঘন্টা 38 মিনিট অলরেডি ক্লাস হয়ে গেছে। এগুলো নাই কেন এখানে? কোশ্চেন প্যানেল চালু হয়েছে, পপুলার কোশ্চেন দেখতে হবে। হ্যাঁ, তো অনেকক্ষণ ক্লাস করলাম। আপনাদের কিছু কোনো জানার কিছু আছে কিনা বা কোনো কিছু সম্পর্কে? আচ্ছা, কারো কিছু জানার নেই? জানা না থাকলে খুবই ভালো, সবাই আমাকে থ্যাংক ইউ দিচ্ছেন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, দুলালী রানী রায়, আপনি বলেছেন যে হ্যাঁ ব্যাকরণ, আসলে আমরা শুনেন ব্যাকরণ, প্রথমে আমরা ব্যাকরণ অংশটা আনবো। ব্যাকরণের সাথে ওই আপনার যে অংশগুলো আছে, প্রবাদ প্রবচন, তারপর হচ্ছে বাগধারা, তারপর হচ্ছে অর্থাৎ ওই বিরচন যে অংশ, মুখস্থর যে অংশগুলো আছে, সেই অংশগুলো তো অ্যাড করা থাকবে। আর সাহিত্যের যে অংশটা 20 নম্বর, সেটা আমরা আলাদা করে, হয়তো একটু দেরি হবে, কারণ সাহিত্য বইটি ভালো আনার জন্য হয়তো পড়াশোনা তো অবশ্যই করতে হয়, সেক্ষেত্রে একটু টাইম দিতে হবে। আগে আমরা ব্যাকরণের বইটা আনছি, এবং সাহিত্যের জন্য আমরা সৌমৃত্যু শেখরের বইটা, লালনী দেপাবলী বইটা, মাহবুল হকের বইটা, এবং ইন্টারমিডিয়েটের যে বাংলা প্রথম পত্র বইটা, সেটার অংশগুলো, বা 19-এর বাংলা প্রথম পত্রের অংশটুকু, এগুলো আপনারা দেখতে পারবেন, আশা করছি পারবেন। এগুলো দেখার পরে আপনি বাজারে যে কোনো একটা গাইড থেকে প্রশ্নগুলো সলভ করবে, দেখবেন আপনি পারছেন। আমাদের মেন টার্গেট হচ্ছে, প্রথম হচ্ছে এই ব্যাকরণ কি বইটা না, ব্যাকরণের বইটা না, তারপর হচ্ছে সাহিত্যের বইটা না, তারপর হচ্ছে রিটেনের বইটা না। আপাতত আমাদের প্রজেক্ট হাতে হচ্ছে 3টা। প্রথম প্রজেক্টটা হচ্ছে ব্যাকরণের বইটা নিয়ে আসবো, তারপরে হচ্ছে সাহিত্যের বইটা নিয়ে আসবো আলাদা আলাদা, একসাথে করলে মোটা হয়ে যায়, পড়তে অসুবিধা হয়, তো এটা আলাদা আলাদা করলেই বেটার হয়। তারপরে হচ্ছে রিটেনের জন্য একসাথে করব, রিটেন বাংলা রিটেনের জন্য একসাথে করব।
তারপরে হচ্ছে পরবর্তী আমাদের আরও প্রজেক্ট আছে, সেগুলো শুরু হলে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। কারো মনে ওইভাবে কোনো প্রশ্ন নেই? আচ্ছা, আপনারা ভালো থাকবেন। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। অনেক পরিশ্রম করুন। নিশ্চয়ই আপনাদের সাথে আমার দেখা হবে পথে ঘাটে, সব যে কোনো জায়গায়, এবং দেখা হবে বিজয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আবারও দেখা হচ্ছে আগামী ক্লাসে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি।